তাড়াতাড়ি এসো অনু, ভাবিজানকে হাসপাতালে নিয়ে যেতে হবে। অনু নিচ থেকে কোনো মতে উঠে দাঁড়িয়ে রিক্কির পেছনে ছুটল। এদিকে অ্যারিন দৌড়ে এসে লিজাকে নিজের কোলে নিয়ে দেখলো মেয়েটাও কপালে আঘাত পেয়েছে, যার ফলে সেন্সলেস হয়ে গেছে। অ্যারিন চিল্লিয়ে লিওয়ানকে ডাকতেই তার হুঁশ ফিরে এলো। দৌড়ে এসে বোনকে কোলে তুলে নিয়ে গাড়ির দিকে এগিয়ে যেতে লাগলো। রাত 2:35 সিটি হাসপাতাল ওটির বাহিরে দাঁড়িয়ে আছে লিওয়ান, রিক্কি, অনু ও অ্যারিন। তাদের থেকে কিছুটা দূরে গার্ডরা দাঁড়িয়ে আছে। লিওয়ান বিচলিত হয়ে এপাশ থেকে ওপাশে পায়চারি করে যাচ্ছে, নিজেকে কিছুতেই শান্ত করতে পারছে না। চোখের সামনে বারবার দৃশ্যটা ভেসে উঠছে। অজানা অচেনা একটা মেয়েকে বাঁচানোর জন্য নিজের জীবনে ঝুঁকি এভাবে নিবে সেটা কল্পনাও করতে পারেনি। লিওয়ানের নিজেকে পাগল পাগল লাগছে, সে কি করবে বুঝতে পারছে না, টেনশনে মাথা ফেটে যাচ্ছে। ভাইয়া, ওই আপুটা ঠিক হয়ে যাবে তো? অ্যারিনের কোণ থেকে লিজা উঠে এসে ভাইয়ের দিকে ছলছল চোখে তাকিয়ে কথাটা বলে। লিওয়ান বোনের কাছে এসে হাঁটু গেড়ে বসে জড়িয়ে ধরে ধীর কণ্ঠে বলল, অবশ্যই ঠিক হবে। তাকে ঠিক হতে হবে মন পাখি। ওকে সারা যে তোর ভাই থাকতে পারবে না, কিছুতেই পারবে না। লিওয়ানের বলা কথা শুনে অ্যারিন চমকে উঠল। সেখানে আসার পর থেকে খেয়াল করছে লিওয়ান এই মেয়েটার জন্য ছটফট করছে। তার মন বারবার বলছে লিওয়ান হয়তো এই মেয়েটিকে চেনে, কিন্তু পরিস্থিতির জন্য সে কিছু জিজ্ঞাসা করতে পারছে না। এমনিতেই তার উপর রেগে আছে লিওয়ান, এখন যদি কিছু বলতে যায় তাহলে হিতে বিপরীত হতে পারে, তাই সে চুপচাপ বসে থাকলো। এক পলক পাশে বসে থাকা রিক্কির দিকে তাকালো। একটি অষ্টাদশী মেয়ে রিক্কির বুকে মাথা রেখে ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে। তাকে শান্ত করার জন্য রিক্কি অনেক চেষ্টা করছে, কিন্তু না পেরে একসময় হাল ছেড়ে দিয়ে বুকের সাথে মাথাটা চেপে ধরে বসে আছে। আরেক হাতে মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। রিক্কির সঙ্গে এই মেয়েটির কী সম্পর্ক রয়েছে সেটা অ্যারিন বুঝতে না পারলেও এইটুকু বুঝতে পেরেছে, ওই মেয়েটা এই মেয়ের আপু হয়। অ্যারিনের ভাবনার মাঝে ওটির রেড লাইট অফ হয়ে গেল। কেবিনের ডোর খুলে ডক্টর ও নার্স বেরিয়ে এলো। তাদের দেখে লিওয়ান চট করে এগিয়ে এসে কাঁপা কাঁপা গলায় ইংরেজিতে জিজ্ঞাসা করলো, ও ও ঠিক আছে তো ডক্টর? লিওয়ানের ভয়ার্ত কণ্ঠস্বর অসহায় চোখ দুটো দেখে ডাক্তার থমকে গেল। উনিসহ অনেক ডক্টরই লিওয়ানকে চেনে, এই সিটি হাসপাতালেও এসে মাঝে মধ্যে ডিউটি করে। খুব ইম্পর্টেন্ট কেস হলে লিওয়ান সহ আরও বেস্ট সার্জনকে ইনফর্ম করা হয়ে থাকে। সেই সুবাদে প্রায়ই সকল হাসপাতালের ডক্টর লিওয়ানকে চেনে। লিওয়ানের মতো গম্ভীর হার্টলেস ব্যক্তিকে আজ নিজের বোন ব্যতীত অন্য কোনো মেয়ের জন্য এত উতলা হতে দেখে অবাক হয়ে গেলেন। কি হলো ডক্টর, আপনি চুপ করে আছেন কেন? লিওয়ানের বাজখাই গলার আওয়াজ শুনে ভাবনার জগৎ থেকে বেরিয়ে এলেন ডক্টর। উনি নিজেকে সামলে নিয়ে লিওয়ানের কাঁধে হাত রেখে ধীর কণ্ঠে বললেন, রিল্যাক্স ডক্টর লিউ, জিউ ফাইন নাও বাট। লিওয়ান শুকনো ঢোক গিলে জানতে চাইল। বাট ডক্টর ইংরেজিতে বললেন, ওনার অনেক ব্লিডিং হয়েছে এবং শারীরিকভাবে প্রচুর দুর্বল, মাথায় বেশ গুরুতরভাবে আঘাত পেয়েছে। তাই আপনি চেষ্টা করবেন উনি যেন সবসময় চিন্তামুক্ত হয়ে থাকে, মাথায় কোনো রকম চাপ যেন না দেয়। ওনাকে 1 মাস বেড রেস্টে রাখার চেষ্টা করবেন এবং ওনার হাজব্যান্ডকে বলবেন দূরত্ব বজায় রাখতে। আশা করছি আমি কি বলতে চাচ্ছি সেটা আপনি বুঝতে পেরেছেন। লিওয়ান মাথা নাড়িয়ে সম্মতি দিল। ডক্টর আলতো হেসে কাজ চাপড়িয়ে বলল, ওনাকে কিছুক্ষণ পর কেবিনে শিফট করা হবে। ওনার জ্ঞান ফিরে এলে আপনারা চাইলে দেখা করতে পারেন। বলেই ডক্টর ও নার্স সেখান থেকে চলে গেল। অনু কান্না থামিয়ে আল্লাহর কাছে অসংখ্য শুক্রিয়া আদায় করলো তার বোনকে ভালো রাখার জন্য। রিকিও মনে মনে স্বস্তি নিঃশ্বাস ফেলল। ছোট্ট লিজা এসে ভাইয়ের হুডি টেনে ধরে বলল, আমি আপুর সাথে দেখা করব ভাইয়া। লিওয়ান রুমাল বের করে নিজের ঘেমে যাওয়া চেহারা মুছে বোনের দিকে তাকিয়ে বলল, ঠিক আছে। রাত 3টা পার হয়ে গেছে। একজন নার্স এসে জানায় পেশেন্টের জ্ঞান ফিরে এসেছে, এখন সবাই দেখা করতে পারবেন। ভিআইপি প্রাইভেট কেবিনে ডোর খুলে ভেতরে প্রবেশ করলো লিওয়ান। দৃষ্টি গিয়ে নিবদ্ধ হলো সাদা ধবধবে বেডে শুয়ে থাকা অরির উপর। পরনে হাসপাতালের ইউনিফর্ম, কপালে মোটা করে ব্যান্ডেজ বাঁধা, ডান হাতে স্যালাইন চলছে, বাম গালে ওয়ান টাইম টেপ লাগানো। শরীরে আর কোথাও ক্ষত হয়েছে কিনা বুঝতে পারল না। সে ধীর পায়ে বেডের কাছে এগিয়ে এলো। তার পিছু পিছু অনু, রিক্কি, লিজা, অ্যারিনো প্রবেশ করলো। নীরব রুমের মধ্যে অন্য কারো অস্তিত্ব টের পেয়ে আলতো করে চোখ মেলে তাকায় অরি। সামনে তাকাতে লিওয়ানের সঙ্গে চোখাচোখি হয়ে যায়। অরি চট করে নিজের দৃষ্টি সরিয়ে ছোট বোনের দিকে দেয়। অনু দৌড়ে এসে আলতো করে বোনকে জড়িয়ে ধরে বুকে মুখ গুজে ফুপিয়ে কেঁদে ওঠে। অরি বাম হাতে বোনের মাথায় হাত বুলিয়ে দিতে দিতে ধীর কণ্ঠে বলল, এ কাঁদছিস কেন? আমি তো মরে যাইনি, দেখ দিব্যি বেঁচে আছি। অরির এমন কথা শুনে অনু আরো জোরে কেঁদে উঠল। রিকি এসে অরির উপর থেকে অনুকে টেনে সরিয়ে নিয়ে শান্ত গলায় বলল, ভাবিজান অসুস্থ অনু, তুমি প্লিজ এইভাবে কান্না করো না।
ডক্টর কি বলেছেন সেটা ভুলে গেলে? অনুর কান্না থেমে গেল। অরি চট করে বলে উঠল। ডক্টর কি বলেছে ভাইয়া? আমি কি মরে যাব? অরির বলা শেষ বাক্যটি লিওয়ানের কর্ণপাত হতেই সে রেগে তেরে এসে অরির চোয়াল শক্ত করে চেপে ধরে দাঁতে দাঁত চেপে বলল, খুব শখ না তোর মরার? ঠিক আছে, তোর এই ইচ্ছাটা না হয় আমি পূরণ করব। জাস্ট একবার সুস্থ হয়ে নে হারামের বাচ্চা। অরি ব্যথায় ছটফট করে উঠল। অনু তেরে এসে লিওয়ানকে ধাক্কা দিয়ে অরির কাছ থেকে সরিয়ে দিল। অতঃপর লিওয়ানের দিকে তর্জনী আঙ্গুল তুলে চেঁচিয়ে বলল, তার আমার আপুকে হার্ট করার চেষ্টা করবেন না, না হলে এখানকার থানায় গিয়ে আপনার নামে নারী নির্যাতনের কেস ঠুকে দিয়ে আসবো। সো বি কেয়ারফুল। লিওয়ান রেগে রিক্কির দিকে তাকিয়ে দাঁত কিরমির করে বলল, তোর বউকে সামলা, নয়তো পাশের কেবিনে তোর বউকে ভর্তি করে দিব বলে রাখলাম। রিক্কি এসে অনুর হাত চেপে ধরে কিছুটা দূরে গিয়ে দাঁড়ায়। আর অনু রাগে গজগজ করতে থাকে। অরি বাম হাতে মাথা চেপে ধরে জোরে জোরে নিঃশ্বাস নিতে থাকে। তার এসব অসহ্য লাগছে। এই ভেবেছিল সে এই দুনিয়া থেকে মুক্তি পাবে, কিন্তু না, কিছুই হলো না। ছোট্ট লিজা কিছু একটা দেখে চিল্লিয়ে বলল। আপুর নাক দিয়ে ব্লিডিং হচ্ছে। লিওয়ান চমকে উঠে চট করে অরির দিকে তাকালো। মেয়েটা চোখ বন্ধ করে মাথার চুল খামচে ধরে জোরে জোরে নিঃশ্বাস নিচ্ছে। এটা দেখে জলদি কাছে এসে এক গালে হাত রেখে রুমাল দিয়ে নাকের রক্ত মুছে দিয়ে বিচলিত কণ্ঠে বলল, সরি, আমি খুব সরি। আর আর এমনটা হবে না। আমি তো মজা করছিলাম। তোর বোনকে বা তোকে কখনই হার্ট করবো না। আই প্রমিস। প্লিজ শান্ত হ। লিওয়ান কথাগুলো বলতে বলতে অরির কপালে কপাল ঠেকিয়ে রাখে। দুজনে এতটাই কাছাকাছি যে একে অপরের গরম নিঃশ্বাস চোখে মুখে আছড়ে পড়ছে। অনু ও রিক্কি নিজেদের দৃষ্টি ফ্লোরের উপর রেখেছে। ছোট্ট লিজা কিছু না ভাবলেও অ্যারিনের শরীর কাঁপছে। সে স্পষ্টত দেখতে পাচ্ছে তার লিও ওই মেয়েটার পুরো চেহারায় ঠোঁট ছুঁয়ে দিচ্ছে। এটা দেখে সে তেড়ে যেতে রিক্কি চট করে তার সামনে এসে দাঁড়িয়ে ইশারায় যেতে মানা করলো। এটা দেখে অ্যারিন আরও রেগে গেল, তবু কিছু না বলে চুপচাপ দাঁতে দাঁত চেপে দাঁড়িয়ে থাকলো। প্রায় অনেকক্ষণ পর অরিকে শান্ত করতে পেরেছে লিওয়ান। আলতো হাতে পিঠের নিচে হাত দিয়ে অরিকে উঠিয়ে পিছনে বালিশ রেখে তাতে ভর দিয়ে হেলান দিয়ে রাখলো। অরি আধা সহায় বসতে তার নজর গেল রিক্কির পাশে দাঁড়িয়ে থাকা বাচ্চা মেয়েটার দিকে। সে তখন মেয়েটার চেহারা দেখতে পায়নি, শুধু পেছনের অবয়ব দেখেছে। কিন্তু এখন মায়াবী মাসুম চেহারাটা দেখা মাত্রই চমকে উঠল। 10 বছরের মেয়েটির সঙ্গে তার বড় আম্মুর চেহারা হুবহু মিলে গেছে। অরি হা করে তাকিয়ে থেকে একবার লিওনার দিকে তাকালো ও আরেকবার সেই মেয়েটার দিকে তাকালো। লিওয়ান অরির চাহনি লক্ষ্য করে লিজার দিকে তাকিয়ে ইশারা করে কাছে আসতে বলল। লিজা চুপচাপ এসে ভাইয়ের পাশে দাঁড়ায়। মনকে তুলে অরির পাশে বসিয়ে দেয় লিওয়ান। তুমি ঠিক আছো আপু? লিজার আদুরে গলার কণ্ঠস্বর শুনে অরি ঘাড় কাত করে এক দৃষ্টিতে তাকিয়ে থেকে মেয়েটিকে দেখতে থাকলো। তার বড় আম্মু মিসেস লরিন চৌধুরীর মতোই ডার্ক সোনালী রঙের ঘন মাথার চুল, চোখের মনি হালকা ব্রাউন, দুধে হালতা গায়ের রং, জোড়া ঘন ভ্রু ও ঘন বড় বড় পাপড়ি, বিশিষ্ট টানাটানা আঁকি জোড়া, গোলগাল কিউট ফেস, একদম স্নিগ্ধ আদুরে টাইপ। অরি কিছু একটা ভেবে বিড়বিড় করে বলল। একটু হাসো তো। লিজা মাথা উঁচু করে ভাইয়ের দিকে তাকালো। লিওয়ান ইশারায় হাসতে বলল। লিজা সোজা হয়ে অরির দিকে তাকিয়ে মুচকি হাসার চেষ্টা করলো এবং সঙ্গে সঙ্গে তার বাম গালে টোল পড়ল। এটা দেখে অরির মাথা ঘুরে উঠল। একটা মানুষের সাথে কিভাবে এত মিল হয় সে ভাবতে পারছে না। কাপা কাপা বাম হাতটা মেয়েটার গালে রেখে লিওয়ানের দিকে তাকিয়ে বলার চেষ্টা করলো। ওকে, ওর চেহারা একদম বড়। অরি সম্পূর্ণ কথাটা শেষ করতে পারল না। তার আগে লিওয়ান বলে উঠল। ও লিজা, আমার বোন, ওরফে তোর বড় আম্মুর মেয়ে। কথাটা কর্ণপাত হতেই অরি 404 ভোল্টের ঝটকা খেল। অবিশ্বাস্য চোখে তাকিয়ে অস্ফুট স্বরে বলে, কি? লিওয়ান শান্ত গলায় বলল। তুই যেটাই শুনলি ওটাই সত্য। অরি লিজার দিকে তাকিয়ে থেকে বাকরুদ্ধ হয়ে গেল। তার মাথায় কিছুই ঢুকছে না। তার জানা মতে তো বড় আম্মুর অ্যাক্সিডেন্ট হয়েছিল এবং তখনই উনি পেটে নবজাতক শিশু নিয়ে মারা যান। তাহলে এখন লিওয়ান এমনটা বলছে কেন? সে যেটা এতদিন ধরে জেনে এসেছে ও বিশ্বাস করে এসেছে, এর পিছনে কি কোনো ঘাপলা রয়েছে, নাকি সে আদৌ আসল সত্যটা জানে না? এসব ভাবতে ভাবতে অরির মাথা ব্যথা শুরু হয়ে গেল। তবুও সে লিওয়ানের দিকে ছলছল চোখে তাকিয়ে থেকে জিজ্ঞাসা করলো। কিন্তু বড় আম্মু তো ওকে পেটে নিয়েই। বলতে এগিয়েও বলতে পারল না। ঠোঁট কামড়ে ধরে কান্না আটকানোর চেষ্টা করছে। হুট করেই যেন সবকিছু গুলিয়ে গেল। অরিকে কাঁদতে দেখে লিজা এগিয়ে এসে আলতো হাতে চোখের পানি মুছে দিয়ে জিজ্ঞাসা করলো। তুমি কাঁদছো কেন? খুব বেশি কষ্ট হচ্ছে? আই এম সরি আপু, আমার জন্যই তোমার এই অবস্থা। তুমি যদি আমাকে বাঁচাতে না যেতে তাহলে এমনটা হতোই না। ভাইয়া ঠিকই বলে, আমি আসলে ইডিয়েট। সবসময় কিছু না কিছু করে সবাইকে বিপদে ফেলে দেই। আমি খুব খারাপ, খুব।
ছোট্ট মেয়েটার চোখে পানি দেখে অরির বুকটা ধক করে উঠল। সে চট করে তার বড় আম্মুর অংশকে নিজের বুকের মাঝে আগলে নিল। সে কখনো ভাবতেও পারেনি যাকে হারিয়েছিল 10 বছর আগে আজ তাকেই আবার ফিরে পাবে। অরি লিজার পুরো চেহারায় চুমুকে শব্দ করে কেঁদে উঠল। এটা কষ্টের কান্না নয়, বরং আপনজনকে ফিরে পাওয়ার সুখের কান্না। ওই মেয়েটা কে লিও? ঘুমন্ত বোনকে কাঁধে নিয়ে হাসপাতাল থেকে বের হয়ে গাড়ির কাছে আসতেই এরিন পেছন থেকে কথাটা বলে ওঠে। গাড়ির ভেতর অনুর কোলে বোনের মাথাটা রেখে আস্তে করে শুয়ে দিল। অনু সযত্নে মেয়েটিকে আগলে নিল। লিওয়ান পিছনে ফিরে এরিনের দিকে তাকিয়ে স্বাভাবিক গলায় বলল, মিস্টার আরহাম চৌধুরীর বড় মেয়ে আরিয়ান চৌধুরী। এরিন খুব একটা অবাক হলো না। কেবিনে যা যা হয়েছে এতেই কিছুটা আন্দাজ করতে পেরেছে। এখন সে শিওর হয়ে নিল অরি ও অনু দুজনাই লিওয়ানের কাজিন। কিন্তু ওই মেয়েটার সাথে লিওয়ান একটু বেশি ক্লোজ, যেটা তাকে খুব আঘাত করছে। সেও তো লিওয়ানের কাজিন, কই তার সাথে তো এমন ক্লোজ নয়। তাহলে ওই মেয়েটার কাছে কেন বারবার যাচ্ছে? এরিনের ভাবনার মাঝে লিওয়ান বলে উঠল, ভোর হতে চলেছে। আজ অ্যাপার্টমেন্টে না গিয়ে অনুর সঙ্গে আমার পেন্ট হাউসে যা, রিকি তোদের ডোর করে আসবে। লিওয়ান ফোন বের করে রিক্কির নাম্বারে কল দিল। এরিন তখনই ফট করে বলে উঠল, রিকি ভাইয়া এখানে থাক, তুমি আমাদের সঙ্গে চলো। লিওয়ান কানে ফোন গুঁজে রিক্কিকে বাইরে আসতে বলে লাইন কেটে দিল। এরিনের দিকে তাকিয়ে সোজাসাপটা বলল, আমার বউয়ের কাছে আমি থাকবো, ও ওখানে থাকতে যাবে। ওর বউ এই যে গাড়িতে রয়েছে। শেষের কথাটা অনুকে উদ্দেশ্য করে বলে। লিওয়ানের মুখে আমার বউ শব্দটি শুনে এরিনের পায়ের নিচ থেকে মাটি সরে গেল। সে অবিশ্বাস্য কণ্ঠে বলল, তো তোমার বউ মানে? আমার বউ। তো তুমি বিয়ে করেছো লিও? লিওয়ান ছোট্ট করে জবাব দিল। আর বলতে ইচ্ছে করছিল শুধু বিয়ে নয়, আরও অনেক কিছুই করেছে, কিন্তু সে বলল না। এরিনের জায়গায় অনু বা অন্য কোনো মেয়ে হলে সে এটাই বলে দিত, কারণ তার আবার লজ্জা শরম কম। এরিন তেরে এসে হুডির গলার চেপে ধরে শব্দ করে কান্না করে দিল। সে কাঁদতে কাঁদতেই বলে উঠল, কেন লিও, কেন এমনটা করে? আমি তো তোমায় ভালোবাসি, তাহলে কেন এমনটা করে? লিওয়ান চোখ দুটো বন্ধ করে কয়েকটা নিঃশ্বাস নিয়ে নিজের রাগকে শান্ত করে ধীর কণ্ঠে বলল, তোকে হাজারবার বলেছি আমি তোকে ভালোবাসি না। সো এসব নাটক একদম আমার সামনে করবি না। এমনিতে মাথা ঠিক নেই, ভুলভাল কিছু করে ফেললে কষ্ট পাবি। তাই বলছি, রিক্কিদের সাথে চলে যা। লিওয়ানের কথার মাঝে রিক্কি দ্রুত পায়ে চলে এলো। তাকে দেখে লিওয়ান এরিনকে সরিয়ে দিয়ে হাসপাতালের দিকে যেতে যেতে বলল, ওদের পেন্ট হাউসে নিয়ে যা। লিওয়ান অরির কেবিনের ডোর খুলে ভেতরে প্রবেশ করে দেখলো অরি চোখ বন্ধ করে শুয়ে আছে। ভাবলো হয়তো ঘুমিয়ে গেছে। সে ডোর লাগিয়ে ধীর পায়ে বেডের কাছে এগিয়ে এলো। অরির মাথার দুপাশে হাত রেখে ঝুঁকে এসে কপালে ঠোঁট ছুঁয়ে দিতেই অরি চট করে চোখ মেলে তাকায়। এতে লিওয়ানের মাঝে কোনো ভাবান্তর দেখা গেল না, বরং সে ঠোঁটে ঠোঁট ছুঁয়ে দিয়ে পাশে বসলো। কেন এতদিন লিজাকে আমাদের থেকে লুকিয়ে রেখেছেন? অরি শান্ত চোখে তাকিয়ে থেকে প্রশ্ন করে। লিওয়ান মাথার এলোমেলো চুলগুলো ঠিক করতে করতে বলে, কারণ ছিল তাই। কি সেই কারণটা জানতে পারি? বাট এখন নয়, সময় হলে সবটা জানতে পারবি। এখন ঘুমা, আর আমাকে একটু ঘুমাতে দে। বলেই লিওয়ান অরির পাশে শুয়ে পড়ল। অরি ডান পাশে তাকিয়ে দেখলো জায়গা নেই। সে যদি সরে আসে তাহলে নিশ্চিত ধপাস করে নিচে পড়ে যাবে। ডান হাতে এখনো স্যালাইন চলছে, আর বাম পাশে গা ঘেঁষে লিওয়ান শুয়ে আছে। অরি বাম দিকে ঘাড় কাত করে তাকাতে লিওয়ানের সাথে চোখাচোখি হয়ে যায়। লোকটা তার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। অরি নিজের দৃষ্টি সরিয়ে না নিয়ে ধীর কণ্ঠে বলল, ওই যে ফাঁকা আরেকটা বেড আছে, ওখানে গিয়ে ঘুমান, নইলে আমি নিচে পড়ে যাব। লিওয়ান অরির কথায় পাত্তা দিল না, উল্টো পেটের উপরে হাত দিয়ে কোমর চেপে ধরে নিজের কাছে টেনে নিয়ে ফিসফিস করে বলল, আমি থাকতে তুই পড়ে যাবি? এটা ভাবলি কি করে তুই? অরি দাঁতে দাঁত চেপে বলল, এটা হসপিটালের কেবিন রুম, আপনার বেডরুম না যে এভাবে আমার কাছে আসবেন। লিওয়ান কিছুই বলল না, চুপচাপ জড়িয়ে ধরে চোখ বন্ধ করে শুয়ে থাকলো। অরি ফোঁস করে দীর্ঘশ্বাস ফেলে মাথাটা সোজা করে ধীর কণ্ঠে বলল, আপনি কিন্তু এখনো আমায় বললেন না সবটা। লিওয়ান ঘুমু ঘুমু কণ্ঠে বলল, আগে সুস্থ হ, তারপর বলবো। ডক্টর বলছে তোর এই ছোট্ট গোবর ভরা মাথায় চাপ না নিতে, তাই এখন এগুলো নিয়ে না ভেবে রিল্যাক্স থাক। ডক্টর কিন্তু এটাও বলেছেন আমার থেকে 1 মাস দূরে থাকতে। লিওয়ান ফট করে বলে উঠল, উফ, তোর কোথাও বুঝতে ভুল হচ্ছে। ডক্টর শুধু ইন্টিমেট হতে নিষেধ করেছে, কাছে থাকতে নয়। লিওয়ানের বেহায় কথা শুনে অরি জঘন্য ভাষায় গালি দিল। সেটা শুনে লিওয়ান পুরো কেবিন কাঁপিয়ে হেসে উঠল, আর অরি দীর্ঘশ্বাস ফেলে
চোখ দুটো বন্ধ করে ঘুমানোর চেষ্টা করলো, কিন্তু এই অসভ্য লোকটা হাতের এলোমেলো স্পর্শে সেটাও করতে পারছে না। অরি একসময় বাধ্য হয়ে বাম হাত লিওয়ানের হাতের উপর রাখতে লিওয়ান শান্ত হয়ে যায়। এটা দেখে অরি মনে মনে স্বস্তির নিঃশ্বাস ফেলে চোখ দুটো বন্ধ করে নেয় এবং কিছু সময় পর ঘুমিয়ে পড়ে। অরিকে ঘুমিয়ে যেতে দেখে লিওয়ানও ঘুমের দেশে পাড়ি জমায়। 7 দিন পরের কথা, আজ হাসপাতাল থেকে অরি পেন্ট হাউসে ফিরেছে। শরীর একটু ভালো হলেও প্রচুর দুর্বল, সঙ্গে মাথাটাও সবসময় ভারী হয়ে থাকে। শরীরে হালকা পাতলা ক্ষতস্থান শুকিয়ে গেলেও কপালের গভীর ক্ষতস্থান এখনও তাজা রয়েছে। আজ হাসপাতাল থেকে ফেরার আগে ডক্টর চেক আপ ও ড্রেসিং করিয়ে নতুন করে ব্যান্ডেজ করে দিয়েছে। এই 7টা দিনে কড়া কড়া ওষুধ খেতে খেতে সে আরও শুকিয়ে গেছে। চোখের নিচে ডার্ক সার্কেল পড়েছে। এসব ভাবতে ভাবতে খেয়াল করলো অনু খাবার নিয়ে হেঁটে আসছে। রুমে এসে টেবিলের উপর খাবারের প্লেট রেখে ওয়াশরুমে গিয়ে হাত ধুয়ে এলো অনু। প্লেট নিয়ে বড় বোনের সামনে বসে ভাত মাখিয়ে মুখের সামনে ধরে। অরি মুখে ভাত নিয়ে বিড়বিড় করে বলল, আমি কি ছোট বাচ্চা যে এইভাবে প্রতিদিন কেউ না কেউ তুলে খাওয়াচ্ছিস? অনু মুখ গোমরা করে বলল, ওই শালার শয়তান ব্যাটা, এই শয়তানটা দিন তোমার কাছেই যেতে দেয়নি। কত করে বলেছি রাতের বেলা তোমার সাথে থাকবো, কিন্তু তোমার শয়তান বরটা আমাকে থাকতে না দিয়ে উল্টা হাসপাতালে থেকেই দাঁড়িয়ে দিয়েছে। ছোট বোনের কথা শুনে অরি মনে মনে দীর্ঘশ্বাস ফেলল। তাকেও এই কয়টা দিন হাসপাতালে জ্বালিয়ে খেয়েছে। ডক্টর দূরত্ব বজায় রাখতে বলেছিল, কিন্তু অসভ্য লোকটা তার কাছেই থেকেছে। একদিন রাতের বেলা সব ধৈর্যের বাঁধ ভেঙে সে রাগে লিওয়ানকে লাথি মেরেও বেড থেকে ফেলে দিয়েছিল। তাতেও লোকটার কোনো যায় আসেনি, বরং একটা রাতও তার কাছ থেকে দূরে থাকেনি। পারলে গায়ের উপর উঠেই থাকতো। এসব ভেবে আবারও দীর্ঘশ্বাস ছাড়ল অরি। কোনো কথা না বলে চুপচাপ ছোট বোনের হাতে খাবার খেতে লাগলো। লিওয়ান ও অরিকে হাসপাতাল থেকে পেন্ট হাউসে রেখে তারা দ্বিতীয় অ্যাপার্টমেন্টে এসেছে লিজাকে নিতে। কার্ড দিয়ে দরজা খুলে ভেতরে প্রবেশ করলো দুজন। এখন বাজে সকাল 9টা। লিওয়ান বোনের রুমে গিয়ে দেখলো লিজা বসে থেকে আইপ্যাড ঘাঁটছে। ভাইকে দেখে বিছানা থেকে নেমে দৌড়ে কাছে এলে লিওয়ান মুচকি হেসে কোলে তুলে নিল। লিজার গালে চুমু দিয়ে জিজ্ঞাসা করলো, ব্রেকফাস্ট করেছিস মন পাখি? লিজা ভাইয়ের গলা ধরে দুদিকে মাথা নাড়িয়ে না বোঝালো। এটা দেখে লিওয়ানের ভ্রু কুঁচকে গেল। সে কিছু জিজ্ঞাসা করার আগেই লিজা বলল, এরিন আপু সবসময় স্যাড হয়ে থাকছে ভাইয়া, আগের মতো আমাকে আদরও করে না। এই দেখো, রাতে আমি ওয়াশরুমে পড়ে গিয়ে ব্যথা পেয়ে অনেক কেঁদেছিলাম, তবু আপু আমার কাছে আসেনি। আচ্ছা ভাইয়া, আপুর কি হয়েছে বলো তো? সব সময় রুমে নিজেকে বন্ধ করে রাখে। তুমি কি আপুকে বকা দিয়েছো? যদি দিয়ে থাকো তাহলে আপুকে সরি বলে রাগ ভাঙিয়ে আবার আগের মতো করে দাও। লিজার সব কথাগুলো লিওয়ান শুনলো কিনা কে জানে। সে তো বোনের ব্যথা পাওয়ার কথা শুনে বিচলিত হয়ে লিজাকে বিছানায় বসিয়ে দিল। তার সামনে হাঁটু গেড়ে বসে ডান পায়ের হাঁটু থেকে ফ্রক সরিয়ে দেখে জায়গাটা ছিলে লাল টকটকে হয়ে আছে। এটা দেখা মাত্রই মাথায় ধপ করে আগুন জ্বলে উঠল। দাঁতে দাঁত চেপে নিজের রাগকে কন্ট্রোল করে জলদি 8 বক্স নিয়ে এসে বোনের পা নিজের উরুর উপর রেখে জায়গাটা পরিষ্কার করে মলম লাগিয়ে দিল। বোনের দিকে তাকিয়ে দেখলো ছলছল চোখে ঠোঁট কামড়ে ধরে কান্না আটকে রাখার চেষ্টা করছে। লিওয়ান ক্ষতস্থানে ফু দিয়ে বোনকে কোলে নিয়ে রুম থেকে বের হয়ে গেল। বাইরে এসে লিজাকে রিক্কির কাছে দিয়ে বলল, ওকে নিয়ে গাড়িতে গিয়ে বস, আমি একটু পরে আসছি। রিক্কি মাথা দুলিয়ে লিজাকে নিয়ে বেরিয়ে গেল। পারলে নিচে গিয়ে দুজনে খেয়ে নে, মন পাখি এখনো পর্যন্ত কিছু খায়নি। লিওয়ান এরিনের রুমে এসে দরজায় নক করলো, কিন্তু ভেতর থেকে কোনো সারা শব্দ এলো না। কয়েকবার নক করার পরেও যখন এরিনের দেখা পেল না, তখন রেগে মেগে দরজায় লাথি মারতে শুরু করলো। একসময় দরজাটা লিওয়ানের জেদের কাছে হেরে গিয়ে ভেঙে গেল। লিওয়ান চট করে রুমের ভিতর ঢুকতেই অবাক হয়ে গেল। গুছিয়ে রাখা পুরো রুম লণ্ডভণ্ড হয়ে আছে। জিনিসপত্র সবকিছু ভেঙে ফ্লোরে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, আর এরিন কাচের উপর শুয়ে আছে। এটা দেখে লিওয়ান তেড়ে এসে এরিনের বাহু চেপে ধরে নিচ থেকে এক ঝটকায় টেনে তুলে গাল বরাবর থাপ্পড় মেরে দিল। কখন থেকে নক করছিলাম, কানে যায়নি? এই, নিজের কি হাল করেছিস? লিওয়ান চিল্লিয়ে কথাগুলো বলল। সেটা শুনে এরিন তাকে জড়িয়ে ধরে ফুপিয়ে কেঁদে উঠল। লিওয়ান চোখ দুটো বন্ধ করে জোরে জোরে নিঃশ্বাস নিয়ে এরিনের মাথায় হাত বুলিয়ে দিয়ে ধীর কণ্ঠে বলল, আমি তোকে অনেকবার বুঝিয়েছি এরিন, এটাও বলেছি আমার মনে আগে থেকে কেউ একজন রয়েছে। আমি শুধু তোকে বোন হিসেবে ভালোবাসি। তোর ভালোবাসাকে আমি আপন করেছিলাম না, কিন্তু তুই একটু ভেবে দেখ, আমাদের যদি বিয়ে হতো তাহলে তুই কখনো সুখী হতে পারতিস না, আমিও হতাম না। তুই আর লিজা আমার আসল রূপটা দেখিস নেই। যদি দেখতিস তাহলে হয়তো আমার কাছে থাকতিস না। আমি সব সময় চেষ্টা করে গেছি তোদের সামনে ভদ্র থাকার,
আমি চাইনি আমার কুচ্ছের রূপটা কখনো তোদের সামনে আসুক, কারণ আমি ভয় পাই যদি তোরা আমায় ভুল বুঝে দূরে সরে যাস, তখন আমি কাদের বোন বলে ডাকবো। মম ড্যাড আমুকে হারিয়ে তোরা দুজনে তো ছিলি আমার আপনজন। আমি তোদের খুব ভালোবাসি এরিন, আমি তোকে কখনো অবহেলা করতে চাইনি, কিন্তু তুই সেটা আমাকে করতে বাধ্য করেছিস আমায় ভালোবাসতে। আমি পারবো না কখনো তোকে অন্য নজরে দেখতে। তোকে আমি রিকোয়েস্ট করছি, প্লিজ সবকিছু ভুলে গিয়ে মুভ অন কর। আমি তোর পাশে সবসময় থাকবো, কিন্তু সেটা একজন বড় ভাই হয়ে। তুই প্লিজ আমাকে ভাইয়ের নজরে দেখ। আমি সবকিছু ভুলে গিয়ে তোকে আবারও বোন হিসেবে মেনে নিব, কিন্তু তুই তুই কি আমায় ভাই হিসেবে মানবি, মেনে নিবি এনি? এরিনের কান্না অনেকাকে থেমে গেছে। সে কিছুটা দূরে সরে গিয়ে চোখের পানি মুছে মাথা নিচু করে বলল, তুমি আমার প্রথম ভালোবাসা লিও, আর প্রথম ভালোবাসা সহজে ভোলা যায় না। কিন্তু আমি চেষ্টা করব তোমার প্রতি সব অনুভূতিগুলো মুছে ফেলতে। আমি চেষ্টা করব তোমায় ভাই হিসেবে মেনে নিতে। একটু সময় লাগতে পারে, কিন্তু দেখো, এক সময় তোমার এই বোনটাও ঠিক হয়ে যাবে। আজ এরিন তোমায় কথা দিচ্ছে, আজকের পর থেকে তোমায় আর অন্য নজরে ভুলেও দেখবো না। তোমার হারিয়ে যাওয়া দ্বিতীয় বোনকে তুমি আবারও ফিরে পাবে ভাইয়া। আমি কথা দিলাম, আগের মতো তোমার সেই আদুরের ছোট্ট বোনটি হওয়ার চেষ্টা করব। এরিনের কথা শুনে লিওয়ানের ঠোঁটের কোণে এক চিলতে হাসি ফুটে উঠল। যাক, দেরিতে হলেও এরিনকে সোজা পথে নিয়ে আসতে পেরেছে, এতেই হবে তার। লিওয়ান হাত ঘড়ি দেখতে দেখতে বলল, আমায় 5 মিনিট, জলদি রেডি হয়ে আয়। এখন থেকে তোমার আমার পেন্ট হাউসে থাকবি। অনু বোনকে খাইয়ে দিয়ে অ্যাপার্টমেন্টে এসেছে। এই কয়দিন চিন্তা করতে করতে তার ছোট্ট মাথাটা একদম বিগড়ে গেছে। সে কখনো ভাবতেও পারেনি ওই জঘন্য লোকটা তাদেরই চাচাতো ভাই হবে। সে এখন বুঝতে পারছে লিও মেনশনে কেন তাকে বোন বলেছিল, কিন্তু সে মাথা মোটা কিছুই বুঝতে পারেনি। লিওয়ান ও লিজার আসল পরিচয় জানার পর থেকে কয়েক মুহূর্তের জন্য থমকে গিয়েছিল। বারবার জানার চেষ্টা করছে লিওয়ান কেন এমন করছে তাদের সাথে, কিসের শত্রুতা রয়েছে, কিন্তু অরি বা কেউই তাকে কিছু বলেনি। শুধু লিওয়ান বলেছে সময় হলে সবটা বলবে এবং প্রমাণও দিবে। এটা শোনার পর থেকেই আরও মাথা বিগড়ে গেছে। সে কিছুতেই হিসাব মিলাতে পারছে না লিওনের কিসের কথা বলছিল, কিন্তু এতে তারই বাকি। ওই লোকটা তার আপুকে বিনা দোষে দিনের পর দিন কষ্ট দিয়ে গেছে, এখনও দিচ্ছে। সো সে কিছুতেই শয়তানটাকে ছেড়ে দেবে না, যতই চাচাতো ও ফুফাতো ভাই হোক না কেন। তার আপুকে এখান থেকে নিয়ে যাবে মানে যাবেই, এর জন্য যা করা লাগে সে সব কিছু করতে রাজি হয়েছে। লিওয়ান বোনদের নিয়ে পেন্ট হাউসে এসেছে, গার্ডদের দিয়ে প্রয়োজনীয় জিনিসপত্র সবকিছু নিয়ে এসেছে অ্যাপার্টমেন্ট থেকে। লিজা তো ভীষণ খুশি, এখন থেকে সবসময় তার ভাইয়ের কাছে থাকতে পারবে এবং ওই ভালো আপুটার কাছেও থাকবে। এগুলো ভেবে দৌড়ে রুমে গিয়ে অরিকে জড়িয়ে ধরল। এই কয়দিনে বেশ ভাব জমেছে তাদের মধ্যে। অরি নিজেকে সামলে নিয়ে লিজার কপালে চুমু দিয়ে মুচকি হেসে বলল, কেমন আছো প্রিন্সেস? লিজা একগাল হেসে অরির গালে টুক করে চুমু খেয়ে বলল, অনেক অনেক ভালো আছি, এখানে এসে আরো ভালো হয়ে গেছে আপু। অরি হেসে বলল। আমি তোমার কি হই জানো? লিজা মাথা নাড়িয়ে বলল, হ্যাঁ, ভাইয়া বলেছে তুমি আমার ভাবি পোহাও, কিন্তু ওটার মানে কি সেটাই বুঝতে পারছি না। লিজা গাল দুটো ফুলিয়ে রাখলো। সেটা দেখে অরি এই শব্দ করে হেসে দিল। ঠিক তখনই চোখ গেল দরজায় দাঁড়িয়ে থাকা লিওয়ানের উপর। সঙ্গে সঙ্গে হাসি থামিয়ে চুপ করে থাকলো। লিওয়ান এগিয়ে এসে গায়ের কোট খুলে লিজার উদ্দেশ্য করে বলল, ও তোর আপু ভাবি দুটোই হয়, তাই শর্টকাটে ভাবি আপু বললেই হবে। লিজা ভাইয়ের দিকে তাকিয়ে কৌতূহলী হয়ে জানতে চাইল। ভাবি মানে কি? লিওয়ান এগিয়ে এসে বোনের দুগাল টিপে দিয়ে বলল, ভাইয়ের বউকে ভাবি বলে ডাকে, এখন আবার এটা জিজ্ঞাসা করিস না বউ মানে কি? লিজা গাল ফুলিয়ে বুকে দুহাত ভাঁজ করে বলল, আমি মোটেও বাচ্চা নই যে বউ মানে কি সেটা বুঝি না, কিন্তু তুমি কবে বিয়ে করলে সেটা বলো। তোমার বিয়ের সময় আমি কোথায় ছিলাম? তোমার বিয়ে না খেতে পারলাম না দেখতে পারলাম। আচ্ছা, কিভাবে বিয়ে করেছো? বিদেশি স্টাইলে নাকি দেশি স্টাইলে? তোমার বিয়েতে কে কে ছিল? আর কোন দেশে গিয়ে বিয়ে করেছো? বিয়ে করলে তো করলে, আমাকে একবার বললেও না, উল্টো ভাবিপুকে লুকিয়ে রেখেছো। ছি ছি ভাইয়া, এটা তোমার থেকে আশা করিনি। তুমি তো ওই রাস্তার বিড়ালের মতো, আমাকে দেখলেই পালিয়ে যাও।
লিজার কথাগুলো শুনে অরির মাথা ভনভন করে ঘুরে উঠল। মেয়েটা যে এত কথা বলতে পারে সেটা বুঝতেই পারেনি। এই মেয়েকে দেখে কে বলবে সে মানসিকভাবে একটু অসুস্থ। অরির মনেই হয় না লিজা নর্মাল নয়, বরং মনে হয় ও আর 5টা বাচ্চাদের মতোই। লিওয়ান বোনকে কোলে নিয়ে রুম থেকে বের হয়ে যেতে যেতে বলল, তোর যা যা প্রশ্ন করতে মন চায় সবাই রিকির কাছে গিয়ে কর। বেটা আজাইরা ঘুরে বেড়াচ্ছে, আর আমি শুধু বিয়ে করিনি, ওই শতানটারও বিয়ে করেছে। ড্রয়িং রুমে রিকি বসে থেকে কফি খাচ্ছিল। লিওয়ান লিজাকে তার কাছে এনে দিতে লিজা রিকির চুলগুলো খামচে ধরে বলে উঠল, তুমি আমাকে না বলে বিয়ে করে নিয়েছো? তোমরা 2 ভাই খুব পচা। রিকি অসহায় চোখে লিওয়ানের দিকে তাকালো। এদিকে লিওয়ান বাঁকা হেসে রুমের দিকে যেতে যেতে বিড়বিড় করে বলে উঠল, এখন ওইটাকে সামলা, আমি তোর ভাবিজানকে সামলিয়ে আসছি। কেটে গিয়েছে আরও 1 মাস। অনু সবে গোসল ছেড়ে বের হয়ে এলো। এই সাত সকালে গোসল করার ফলে তার ঠান্ডা লেগে গেছে, কেমন শীত শীত করছে। অনু তোয়ালে দিয়ে মাথা মুছছে আর নাক টানছে। ব্যালকনিতে তোয়ালে মেলে দিয়ে রুমে এসে ড্রেসিং টেবিলের ওপর থেকে টিস্যু নিয়ে নাক মুছে নিল। আয়নার দিকে তাকিয়ে দেখে তার ফর্সা গাল, নাক, চোখ লাল হয়ে আছে। সে একটা দীর্ঘশ্বাস ফেলে এলোমেলো চুলগুলো ব্লু দিয়ে শুকিয়ে নিতে লাগলো। আপু, কি করছো তুমি? আমি আসবো? সাত সকালে লিজার কণ্ঠস্বর শুনে চমকে উঠল অনু। নিজেকে সামলে নিয়ে দরজা খুলে দেখল লিজা হাসি মুখে দাঁড়িয়ে আছে। তাকে দেখে অনু মুচকি হেসে বলল, এসো লিজা। লিজা দৌড়ে এসে বিছানায় বসলো। অনু চুলগুলো আঁচড়ে নিয়ে জিজ্ঞাসা করলো, এত সকালে এখানে? তা তোমার ভাইয়া জানে তুমি আমার কাছে এসেছো? লিজা পা নাড়াতে নাড়াতে বলল, ভাইয়া তো নেই, ভাবি বউ ঘুমিয়ে আছে, আর এরিন আপু বাইরে গেল। আমি একা একা কি করতাম বলো, তাই এখানে চলে এলাম। অনু চোখ দুটো বড় বড় করে বলল। তার মানে তুমি একা এসেছো? লিজা মাথা নাড়িয়ে হ্যাঁ বুঝালো। অনু একটা দীর্ঘশ্বাস ফেলল। এটা নতুন কিছু নয়, মাঝে মধ্যে হুটহাট করে একা একা চলে আসে। লিওয়ান না থাকলে লিজা পারলে পুরো বিল্ডিংয়ে টই টই করে ঘুরে বেড়ায়। অনু নিজের কাজ শেষ করে লিজাকে বলল, চলো দুজনে মিলে ব্রেকফাস্ট বানাই। লিজা খুশিতে লাফিয়ে উঠে অনুর শাড়ির আঁচল ধরে বেরিয়ে গেল। সকাল 9টা বেজে গেছে। অরি ঘুম থেকে উঠে ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে বের হয়ে এলো। তার শরীরটা একেবারে সুস্থ হয়ে গেলেও কয়েকদিন ধরে খুব খারাপ লাগছে। বুঝতে পারছে না হঠাৎ করে আবার কি হলো। সময়ের সাথে সাথে শরীরের সব ক্ষত স্থান মিটে গেলেও মনের ক্ষত এখনো শুকিয়ে যায়নি। এই 1 মাসের মধ্যে লিওয়ান তাকে শারীরিকভাবে কষ্ট না দিলেও মানসিকভাবে আঘাত করতে একটুও পিছুপা হয়নি। সে শুধু মুখ বুজে সহ্য করে নিয়ে দিন গুনছে, কবে তার দিন আসবে তখন সেও সবকিছু সুদে আসলে ফিরিয়ে দিবে। এসব ভেবে অরি রুম থেকে বের হয়ে গেল। অ্যারিনের রুমে উকি দিয়ে দেখলো উনি নেই, হয়তো ভার্সিটিতে গেছে। সে আর মাথা না ঘামিয়ে ড্রয়িং রুমে এলো। ঠিক তখনই লিজার কান্নার শব্দ শুনে চমকে উঠল অরি। সে চট করে দরজার দিকে তাকিয়ে দেখে অনু তড়িঘড়ি করে লিজাকে কোলে নিয়ে আসছে। অনু লিজাকে সোফায় বসিয়ে দিয়ে 2 হাতে কোমর চেপে ধরে ব্যথায় চোখ মুখ কুচকে ফেললো। এত বড় মেয়েকে কোলে করে নিয়ে আসতে গিয়ে তার 12টা বেজে গেছে। অরি দ্রুত এগিয়ে এসে লিজার সামনে দাঁড়াতেই আরেক দফা চমকে উঠল। লিজার ফর্সা বাম্পা পুরোটাই লাল হয়ে ফুলে আছে। এটা দেখে অরি বিচলিত কণ্ঠে জিজ্ঞাসা করলো, কি হয়েছে ওর? অনু ভয়ে শুকনো ঢোক গেলে বলল, ওকে নিয়েই নাস্তা তৈরি করছিলাম। চুলে গরম দুধ রাখা ছিল। লিজা ভেবেছিল ওটা খালি পাত্র, আর ওটা ধরতে গিয়েই পাত্রটা অনাকাঙ্ক্ষিতভাবে পড়ে যায়, আর সব দুধ ওর পায়ে এসে পড়ে। অনুর কথা শুনে অরি চট করে ফ্রিজ থেকে বরফ নিয়ে এসে লিজার পায়ে দিতে থাকে। ছোট্ট মেয়েটা যন্ত্রণায় চিৎকার করে কাঁদছে। অরির চোখ দুটো ছলছল করছে। হাঁটুর নিচ থেকে পুরো অংশ একদম লাল টকটকে হয়ে আছে। এটা দেখে তার কান্না পাচ্ছে। বোনের এমন অবস্থা যদি লিওয়ান দেখে তাহলে আজ অনুর কপালে দুঃখ আছে। অরি চট করে অনুর দিকে তাকিয়ে বলল, রিকি ভাইয়াকে ফোন দিয়ে তাড়াতাড়ি আসতে বল, ওকে ডক্টরের কাছে নিয়ে যেতে হবে। পা অস্বাভাবিক রকম ফুলে উঠছে। অরির বলতে দেরি হলেও রিক্কির আসতে দেরি হলো না। অনু আগেই ফোন দিয়ে জানিয়েছিল। রিক্কি দৌড়ে এসে লিজার সামনে হাঁটু গেড়ে বসে বাম পা দেখা মাত্রই বুকটা মোচড় দিয়ে উঠল। সে রক্তিম চোখে অনুর দিকে তাকাতে অনু মাথা নিচু করে নিল। রিক্কি দাঁতে দাঁত চেপে বলল, তোমাকে কে বলেছিল ওকে নিয়ে কিচেনে নিয়ে যেতে? রিকি কথাটা এতটাই জোরে বলে যে অনুসহ অরিও কেঁপে উঠল। অনু মাথা নিচু করে চোখের পানি ফেলছে। হ্যাঁ, মানছে সে, তার উচিত হয়নি লিজাকে নিয়ে যাওয়াটা, কিন্তু সে তো বুঝতে পারেনি লিজা এমন কাণ্ড ঘটিয়ে ফেলবে। যদি জানতো তাহলে কখনোই নিয়ে যেত না। অনুকে কাঁদতে দেখে অরি এই রিক্কির দিকে তাকিয়ে বলল, এইসব নিয়ে পরে কথা বলা যাবে, আগে লিজাকে নিয়ে হসপিটালে চলুন।
রিকি আর কিছু না বলে লিজাকে কোলে নিয়ে বেরিয়ে যায়। তার পিছু পিছু অরি, অনুও ছুটে গেল। হাসপাতালে আসার পর থেকে অরির অবস্থা খারাপ, বমি করতে করতে নাজেহাল অবস্থা। সে এখন ওয়াশরুমে দাঁড়িয়ে আছে। ডক্টরের কেবিনে রিকি, অনু রয়েছে লিজার সাথে। লিওয়ানকে এখনো পর্যন্ত জানানো হয়নি। পেন্ট হাউস ফিরে না হয় জানানো যাবে, না হলে দেখা গেল এখানে তামাশা শুরু করে দিয়েছে। অরি হাত চোখ মুখ ধুয়ে ধীর পায়ে হেঁটে বের হয়ে এলো। কটা দিন থেকেই মাথা ঘুরছে আর বমি বমি লাগছে। সে ভেবেছিল বাহিরের ভাজা পোড়া খাওয়ার জন্য এমনটা হচ্ছে, কিন্তু এখন তো সে ওইগুলো খায়নি। তাহলে কেন এমনটা হচ্ছে? এক্সকিউজ মি ম্যাম, আর ইউ ওকে? অরি মাথা তুলে সামনে তাকিয়ে দেখলো একজন নার্স দাঁড়িয়ে আছে। সে নিজেকে সামলে নিয়ে সবটা বলে দিল। নার্স সবটা শুনে কিছু একটা ভেবে বলল, কাম অ্যান্ড ফলো মি। বলে সামনের দিকে হাঁটতে শুরু করে। অরি ওনার পিছু পিছু যেতে লাগলো। একটি গাইনি বিশেষজ্ঞ চেম্বারে বসে আছে অরি। লেডি ডক্টর তাকে ভালোভাবে পরীক্ষা করে নিয়ে বলে উঠল, কংগ্রাচুলেশন, ইউ আর প্রেগনেন্ট। ডক্টরের কথা অরির কর্ণপাত হতেই তার পুরো পৃথিবী থমকে গেল। সে চিৎকার দিয়ে বলে উঠল, ইম্পসিবল ডক্টর, দিস ইজ নট ট্রু। ইউ আর জোকিং মি, রাইট? ডক্টর গম্ভীর কণ্ঠে বললেন, নো, আই এম নট জোকিং ফর ইউ, ইটস ট্রু। অরির পুরো দুনিয়া ঘুরছে। সে বুকের কাছে জামা খামচে ধরে কোনো মতে চেম্বার থেকে বের হয়ে এলো। তার কানে ডক্টরের বলা কথাগুলো বাজছে। সে মা হতে চলেছে, তাও কিনা ওই জঘন্য নিষ্ঠুর অমানুষটার। এটা ভাবতেই সে মুখ চেপে ধরে হাউমাউ করে কেঁদে উঠল। তার বুকটা ফেটে যাচ্ছে, ইচ্ছা করছে কোথাও ছুটে পালিয়ে যেতে। সে তো এমনটা কখনোই চায়নি। কেন হলো? ওই লোকটার সন্তানের মা তো সে হতে চায়নি। সে চেয়েছিল তার প্রিয় মানুষটি সন্তানের মা হতে, কিন্তু তার নিষ্ঠুর ভাগ্যটা আজ এখানে নিয়ে এসে দাঁড় করিয়েছে। অরি কাঁদতে কাঁদতে বারবার বুকে হাত দিচ্ছে। অসম্ভব রকমের যন্ত্রণা হচ্ছে বুকের মাঝে, সঙ্গে নিঃশ্বাসও বারবার আটকে যাচ্ছে। সেটা কিছুতেই মেনে নিতে পারছে না। অরি এলোমেলো পায়ে আবারও ওয়াশরুমে চলে গেল। বেসিনের আয়নার সামনে দাঁড়িয়ে কল ছেড়ে চিৎকার দিয়ে কেঁদে উঠল। তার কষ্ট হচ্ছে, খুব খুব কষ্ট হচ্ছে। মনে হচ্ছে এই বুঝি দমটা বেরিয়ে আসবে। দুপুর 1:35। লিজাকে খাইয়ে দিয়ে রুমে ঘুম পাড়িয়ে রেখে এলো অরি। হাসপাতাল থেকে অনেক আগেই ফিরেছে তারা। রিক্কি অনেক বকাবকি করেছে অনুকে, সেই জন্য অনু নিজেকে ঘরবন্দি করে রেখেছে। লিজা এখন একটু সুস্থ হলেও বাম পায়ের চামড়া ঝলসে গেছে, ফোসকা পড়ে পুরো পা ফুলে উঠে আছে। ডক্টর বলেছেন ধীরে ধীরে ঠিক হয়ে যাবে, কিন্তু আগের মতো পা স্বাভাবিক হবে না, বরং সাদা ধবধবে হয়ে থাকবে পুড়ে যাওয়া জায়গাটা। এটা শুনে খুব খারাপ লাগছিল তার। লিওয়ানকে ঘৃণা করলেও তো সে এই মেয়েটাকে করে না, বরং নিজের ছোট বোনের মতোই এই 1 মাসে ভেতরে ভালোবেসে ফেলেছে লিজাকে। লিওয়ানকে খবর দেওয়া হয়েছে। লোকটা যখন জানতে পারলো তার কলিজার টুকরো বোনের পা পুড়ে গেছে, তখনই ফোনের অপর প্রান্ত থেকে হিংস্র হয়ে উঠেছিল। অরি খুব ভালো করে বুঝতে পারছে আজ কিছু না কিছু একটা অঘটন ঘটবে। এদিকে লিজার পা নিয়ে টেনশন, আরেকদিকে অনুকে নিয়ে টেনশন, আর এখন নিজের অনাগত সন্তানকে নিয়ে টেনশন। সবকিছু একেবারে ঘিরে ধরেছে অরির মস্তিষ্ক। সে কি করবে না করবে কিছুই বুঝে উঠতে পারছে না। অরি এসব ভাবতে ভাবতে অনুভব করলো তার পেট থেকে গুড়গুড় শব্দ বের হচ্ছে। মনে পড়ল সে সকাল থেকে কিছুই খায়নি। তার ডান হাত আপনা আপনি পেটের উপরে চলে গেল। আগে নিজেকে কষ্ট দিল, এখন আর নিজেকে কষ্ট দেওয়ার কথা মাথাতেও আনবে না, কারণ সে এখন একা নয়, বরং তার ভেতরে ছোট্ট একটা প্রাণও রয়েছে। অরির ঠোঁটের কোণে অজান্তে এক চিলতে হাসি ফুটে উঠল। সে মা হতে চলেছে এবং এটা তার সন্তান, শুধুই তার। এটার ভাগ সে কাউকেই দিবে না, ওই অমানুষটাকেও নয়। অরি এসব ভাবতে ভাবতেই কিচেনে গিয়ে একটু প্লেটে রেখে হাত ধুয়ে নিল। ডাইনিং টেবিলে এসে একটা চেয়ার টেনে নিয়ে বসে পড়ল। হাসপাতাল থেকে আসার পর রিকি বাহির থেকে খাবার নিয়ে এসে দিয়েছে। প্লেটে বিরিয়ানি নিতে খেয়াল করলো দরজা খুলে লিওয়ান দৌড়ে ভেতরে এলো। অরি ঘাড় ঘুরিয়ে তাকে দেখলো। লিওয়ান ছুটে লিজার রুমের দিকে যাচ্ছে এবং তার পিছু পিছু রিকিও। অরি কিছু না ভেবে খাওয়া শুরু করলো। তার খুব খিদে পেয়েছে। লিওয়ান পাগলের মতো ছুটে এসে বোনের রুমের ভেতরে প্রবেশ করলো এবং সঙ্গে সঙ্গে তার পা জোড়া থমকে গেল। বিছানার মাঝে লিজা ঘুমিয়ে আছে, তার পুড়ে যাওয়া বাম পায়ের নিচে নরম বালিশ রাখা। হাঁটুর নিচ থেকে পুরো অংশে মলম লাগিয়ে রাখা হয়েছে, তবুও ঝলসে যাওয়া চামড়াগুলো চিকচিক করছে, এখনো অনেকটাই ফুলে আছে। লিওয়ান ধীর পায়ে এগিয়ে এসে বোনের মাথার কাছে বসলো। লিজার ফর্সা চেহারা লাল হয়ে আছে, চোখের কোণে এখনো অশ্রু রয়েছে। এটা দেখে লিওয়ানের চোখ দিয়ে অশ্রু গড়িয়ে পড়ল। লিওয়ান তার বোনটা যন্ত্রণায় ছটফট করছে। সে বোনের মাসুম চেহারায় ঠোঁট ছুঁয়ে দিল। রিকি এগিয়ে এসে কাঁধে হাত রেখে ধীর কণ্ঠে বলল, নিজেকে সামলাও লিও, ও এখন ঠিক আছে। লিওয়ান চট করে উঠে দাঁড়িয়ে হনহন করে বাহিরে চলে গেল। এদিকে রিক্কিও লিওয়ানের পিছে যেতে যেতে ভাবতে এখন এই পাগলিটা কি পাগলামি করবে আল্লাহ জানে।
আর মাত্র কয়েক লোকমা মুখে দিয়েছে। আরেকবার দিতে যাবে ঠিক তখনই লিওয়ান এসে তার বাহু চেপে ধরে এক ঝটকায় দাঁড় করিয়ে দিল। অরির হাতের লোকমা ফ্লোরে পড়ে গেল। সে বিরক্তিকর কণ্ঠে বলল, এটা কেমন বিহেভিয়ার? দেখছেন তো আমি খাবার খাচ্ছি। অরির কথা যেন আগুনে ঘি ঢেলে দেওয়ার মতো কাজ করলো। লিওয়ান রাগে অরিকে ছেড়ে পুরো ডাইনিং টেবিলের কার্পেট টেনে সবকিছু নিচে ফেলে দিয়ে চিৎকার করে বলে উঠল, আমার বোনটা ওখানে ব্যথায় কষ্ট পাচ্ছে, আর তুই এখানে বসে খাবার খাচ্ছিস? এই, একটু কষ্ট হচ্ছে না? ওর পাটা একবার দেখিস কি হয়েছে। অরি একদৃষ্টিতে লিওয়ানের লাল হয়ে যাওয়া চেহারার দিকে তাকিয়ে থেকে বলল, আপনার কি মনে হয় লিজার কষ্টে আমার কষ্ট হয়নি? লিওয়ান সোজাসাপটা বলে উঠল। না। এটা শোনা মাত্রই অরি কয়েক কদম পিছিয়ে গেল। লিওয়ানের দিকে অবিশ্বাস্য চোখে তাকিয়ে বলল, এটা আপনি বলতে পারলেন? লিওয়ান সামনের চেয়ারে সজোরে লাথি মেরে গর্জে উঠে বলল, হ্যাঁ হ্যাঁ, বলতে পারলাম আমি, কারণ তুই আমাকে ঘৃণা করিস, আমাকে সহ্য করতে পারিস না। তুই পারলে আমাকে মেরে ফেলতে চাস, কিন্তু সেটা করতে পারিসনি। এই জন্য আমার বোনটাকে ক্ষতি করছিস। অরি বহু কষ্টে নিজের কান্নাকে থামিয়ে বলল, আমি ক্ষতি করেছি লিজার? হ্যাঁ, তুই করেছিস। তাও সবকিছু জেনে শুনে ইচ্ছা করে আমার বোনটাকে হাট করছিস, যাতে আমার কষ্ট হয়। লিওয়ানের কথা শুনে রিক্কি এগিয়ে এসে কিছু বলার জন্য মুখ খুলতে যাবে, তখনই অরি বাম হাত তুলে রিক্কিকে থামিয়ে দেয়। লিওয়ানের দিকে ছলছল চোখে তাকিয়ে তার ছেলে সুরে বলল, ঠিকই বলেছেন, আমি ইচ্ছে করেই আপনার বোনকে হার্ট করেছি। অরির কথা শুনে লিওয়ানের মাথায় আগুন জ্বলে উঠল। সে তেড়ে এসে অরির গলা চেপে ধরে দাঁতে দাঁত চেপে বলল, করলি এমনটা? তোর শত্রুতা তো আমার সঙ্গে ছিল, তাহলে কেন এর মধ্যে আমার বোনকে নিয়ে এলি? অরি হুট করে শব্দ করে হেসে উঠল। তার হাসি দেখে লিওয়ান আরো শক্ত করে গলা চেপে ধরল। তবুও অরি হাসতে হাসতে বলল, নিজের বোনের বেলায় খুব কষ্ট হচ্ছে তাই না? আপনি যখন প্রতিটা মুহূর্তে আমার বোনকে মেরে ফেলার হুমকি দেন, তখন বুঝি আমার কষ্ট হতো না? মনে আছে একদিন আমার বোনকে জঙ্গলের মাঝে নিয়ে গিয়ে কি করেছিলেন? ওই দিন যদি আমি সঠিক সময়ে না পৌঁছাতাম, তাহলে এতদিনে আমার বোনটা শেষ হয়ে যেত। আপনার যেমন আমার বোনকে আঘাত করতে হাত কাঁপে না, ঠিক তেমনি আপনার বোনকে আঘাত করতেও আমারও হাত কাঁপেনি। আফটার অল, আপনার শরীরে যে বংশের রক্ত বইছে, সেই একই বংশের রক্ত তো আমার শরীরেও বইছে, রাইট? অরির কথাগুলো শুনে লিওয়ান আরো হিংস্র হয়ে উঠল। সে হিতাহিত জ্ঞান হারিয়ে অরির দুগালে পরপর 4টা থাপ্পড় মারল। শেষের থাপ্পড়টা এতটাই জোরে ছিল যে অরি ছিটকে ফ্লোরে পড়ে গেল। ঠিক তখনই তার বাম হাতটা আপনা আপনি পেটের উপর চলে গেল। সঙ্গে সঙ্গে দু চোখ বেয়ে অশ্রু গড়িয়ে পড়ল। একদম হুট করে সবটা ঘটে গিয়েছে। পরিস্থিতি যখন বুঝতে পারলো, তখন রিক্কি দৌড়ে এসে তার ভাবিজানকে নিচ থেকে তুলে সোফায় বসিয়ে দিল। রিক্কি রেগে লিওয়ানকে কিছু বলতে গিয়েও বলতে পারল না, কারণ অরি তার হাত চেপে ধরে অশ্রুসিক্ত নয়নে তাকে ইশারায় কিছু বলতে নিষেধ করলো। সে জানে লোকটা যদি অনুর কথা শুনে তাহলে এর থেকেও হিংস্র হয়ে উঠবে। রিক্কি অরির দিকে তাকিয়ে দেখলো ঠোঁট কেটে রক্ত গড়িয়ে পড়ছে। ফর্সা দুগালে হাতের ছাপ বসে গেছে। রক্তিম চোখ জোড়া দিয়ে অঝরে অশ্রুধারা নামছে। সে ঠোঁট কামড়ে ধরে আটকানোর চেষ্টা করছে অরি। এইগুলো দেখে রিক্কি চোখ দুটো বন্ধ করে লিওয়ানের উদ্দেশ্যে বলল, এটা তুই একদম ঠিক করলি না লিওয়ান। সবটা না জেনে শুনে ভাবিজানকে মেরে খুব অন্যায় করলি। অনুরাগে ফুসছে আর বড় বোনের গালে মলম লাগিয়ে দিচ্ছে। কত বড় সাহস! আবারও তার আপুকে মেরেছে ওই জানোয়ারটা, তাও বিনা দোষে। সে যদি ওখানে থাকতো তাহলে আজ একটা অঘটন ঘটিয়ে ফেলতো। ওই লোকটার অনেক সাহস বেড়ে গেছে। সে এবার এর শেষটা দেখেই ছাড়বে। অনু বোনের কেটে যাওয়া ঠোঁটের কোণে ওষুধ লাগিয়ে দিতে অরি ব্যথায় চোখ মুখ কুচকে ফেলল। রিক্কি তখন তাকে ওখান থেকে নিয়ে তার অ্যাপার্টমেন্টে নিয়ে এসেছে, কারণ লিওয়ান অনেকটাই রেগেছিল। তাই আপাতত তার সামনে না থাকাটাই বেটার। আপু, তুমি গিয়ে ফ্রেশ হয়ে এসো। অরি মাথা নাড়িয়ে চুপচাপ রুমে চলে গেল। অনু 8 বক্স টেবিলের উপর রাখতেই দেখলো রিক্কি হেঁটে আসছে। তাকে দেখে অনু এগিয়ে গিয়ে জিজ্ঞাসা করলো, কখনো যদি আমাকে বা আপনার ওই শয়তান বন্ধুর মধ্যে যে কোনো একজনকে বেছে নিতে হয়, তখন কি করবেন আপনি? কাকে বেছে নেবেন? অনুর কথা শুনে রিক্কির কপাল কুঁচকে গেল। সে গম্ভীর কণ্ঠে বলল, কিসব আবুল তাবুল বলছো? আমি যেটা জিজ্ঞেস করেছি ওটার উত্তর দিন। আপনি আমাদের দলে আসবেন নাকি ওই জানোয়ারের দলেই থাকবেন? বিহেভিয়ার ঠিক করো অনু। ভুলে যেও না ও তোমার ভাই, ও দুলা ভাই। সো সম্মান দিয়ে কথা বলো। অনু দাঁতে দাঁত চেপে বলল, সম্মান মাই ফুট! যে মানুষ নিজের বউকে সম্মান দিতে জানে না, তাকে সম্মান দেওয়ার কোনো প্রশ্নই ওঠে না। আপনাকে যেটা প্রশ্ন করেছি সেটার উত্তর দিন। ওকে ফাইন। আমি আগেও লিওর পাশে ছিলাম, এখনো আছি এবং সারা জীবন থাকবো। কেন? কেন ওই লোকটার প্রতি আপনার এত দরদ?
নিজের চোখেই তো দেখেছেন আমার আপুটাকে বিনা দোষে কিভাবে মারলেন উনি। আপনি যদি তখন না থাকতেন তাহলে হয়তো আপুকে আরো মারতো। এত কিছুর পরেও আপনি ওনার হয়ে কথা বলবেন? রিকি জোরে একটা নিঃশ্বাস ফেলে বলল, আই নো আজ লিও যেটা করেছে সেটা করা একদম উচিত হয়নি, কিন্তু ও এগুলো রাগের মাথায় করেছে। ও লিজা বলতে উন্মাদ, বোনের একটু কষ্ট ও সহ্য করতে পারে না, তাই এমনটা করে ফেলেছে। যখন মাথা ঠান্ডা হবে তখন দেখবে ও নিজেই এসে ক্ষমা চেয়ে নেবে। এই সামান্য বিষয়ের জন্য তুমি বলছো আমি লিওকে ছেড়ে দেই? তাহলে শুনে রাখো মেয়ে, এই রিক্কি কখনো লিওকে ছাড়বে না। সবসময় ওর ঢাল হয়েই থাকবে যতক্ষণ এই শরীরে প্রাণ রয়েছে। একমাত্র ওর জন্যই এই আমিটা এখনো জীবিত রয়েছে, না হলে কবেই আমার অস্তিত্ব মুছে যেত। সো ওকে কখনো ছাড়বো না, ও চাইলেও নয়। আশা করছি তুমি তোমার প্রশ্নের উত্তর পেয়ে গেছো। রাগে অনুর শরীর কাঁপছে। এরা কি দিয়ে তৈরি? কত বড় অন্যায়কে সামান্য বিষয় কি সুন্দর করে বলে দিল। সত্যি এই পাষাণদের মনে একটুও দয়া মায়া নেই। সেও এখন আর কোনো প্রকার দয়া মায়া দেখাবে না। এবার এদের দেখানোর সময় হয়ে এসেছে যে সে ঠিক কতটা পাষাণ হৃদয়ের মেয়ে। অনু হাত দুটো মুষ্টিবদ্ধ করে দাঁতে দাঁত চিপে বিড়বিড় করে বলল, দেখে নিব আপনাদের। বলে সে আর এক মুহূর্তের জন্য দাঁড়িয়ে না থেকে বড় বড় পা ফেলে অরি যে রুমে আছে সেই রুমে চলে গেল। ওই অমানুষটা তার বোনকে খাবার পর্যন্ত খেতে দেয়নি, আর এই শালা আসছে ওকালতি করতে। সেই দুই শয়তানটাকেই উচিত শিক্ষা দিয়ে ছাড়বে। অনু রুমে এসে টের পেল তার আপু ওয়াশরুমে বমি করছে। সে দৌড়ে দরজা খুলে ভেতরে গিয়ে তার আপুকে ধরে। অরি এর মুখ ধুয়ে চোখ মুখে পানি দিল। অনু উদ্বিগ্ন হয়ে জিজ্ঞাসা করলো, তুমি হঠাৎ এত বমি করছো কেন আপু? অরি তোয়ালে দিয়ে মুখ মুছে ধীর কণ্ঠে বলল, বদহজম হয়েছে বেবি, চিন্তা করিস না, আমি ঠিক আছি। ছোট বোনকে মিথ্যা কথা বলে ওয়াশরুম থেকে বের হয়ে দুর্বল শরীর এড়িয়ে দিল নরম বিছানার মাঝে। অনু এসে বোনের পাশে বসে জানতে চাইল, কি রান্না করবো আপু? তুমি কি খাবে? অরি চোখ দুটো বন্ধ করে ধীর কণ্ঠে বলল, মাছ মাংস খেতে ইচ্ছে করছে না, তুই বরং আমার জন্য একটু ভর্তা ভাত কর, তাহলেই হবে। আচ্ছা, আর কিছু খাবে? রিকি ভাইয়া যদি বিকেলে বাইরে যায় তাহলে ওনাকে একটু আচার নিয়ে আসতে বলিস আমার জন্য, খুব খেতে ইচ্ছে করছে। অনু অত কিছু না ভেবে মাথা নাড়িয়ে বলল, সমস্যা নেই আপু, উনি না গেলেও আমি গিয়ে নিয়ে আসবো নি। তুমি বরং একটু ঘুমিয়ে নাও, রান্না হয়ে গেলে তোমায় ডেকে দেবো। অনু রুমের লাইট অফ করে দরজাটা হালকা চাপিয়ে দিয়ে বের হয়ে গেল। ছোট বোন চলে যেতে অরি দুই হাত পেটের উপর রেখে নীরবে কেঁদে উঠল এবং ভাবতে থাকলো তার জীবনটা এমন না হলেও পারত। দুপুর গড়িয়ে বিকেল হয়ে এসেছে, এখন বাজে 5টা। অরি ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে বাহিরে এলো। ড্রয়িং রুমে এসে অনুভব করলো কিচেন থেকে সুঘ্রাণ ভেসে আসছে। সে এগিয়ে গিয়ে দেখলো তার ছোট বোন কোমরে শাড়ির আঁচল গুজে রান্না করছে। এটা দেখে মুচকি হাসলো অরি। তার বোনটা কবে বড় হয়ে গেল সে সেটা বুঝতেই পারেনি। সে কাছে গিয়ে দেখলো অনু তেঁতুলের আচার নাড়ছে, প্রায় হয়ে এসেছে। এটা দেখে অরি অবাক কণ্ঠে বলল, এ সময় তেঁতুল কই পেলি? অনু একগাল হেসে বলল, ফ্রিজে ছিল আপু, তাই ভাবলাম আচার বানিয়ে নিই। বাহিরের জিনিস খেয়ে যদি আবার পেট খারাপ হয় তখন। অরি হাসলো। এই একটা জায়গায় নিজেকে খুব ভাগ্যবতী মনে হয়। আসলে ভাগ্য করে এমন একটা বোন পেয়েছে যে কিনা তার জন্য সবকিছুই করতে পারে। একটু টেস্ট করবে আপু? দে। অনু একটা কাঁচের বাটি ও চামচ নিয়ে এসে আচার তুলে দিল। অরি ফু দিয়ে ঠান্ডা করে একটু মুখে দিয়ে চোখ দুটো বড় বড় করে তাকালো অনুর দিকে। হঠাৎ করে বোনের এমন রিয়াকশন দেখে ঘাবড়ে গেল অনু। জীবনে প্রথম আজ আচার বানিয়েছে, তাও ল্যাপটপে ইউটিউবের ভিডিও দেখে দেখে। প্রায় 2 ঘন্টা ধরে মনোযোগ সহকারে অনেকগুলো ভিডিও দেখে বানিয়েছে, কিন্তু এখন মনে হচ্ছে নিশ্চয়ই খেতে বাজে হয়েছে। সে ভয়ে শুকনো ঢোক গিলে ধীর কণ্ঠে বলল, কি হয়েছে আপু, ভালো হয়নি? ছোট বোনের ভয়ার্ত চেহারা দেখে অরি হুট করে শব্দ করে হেসে দিল। অনুর 2 গাল টিপে দিয়ে হাসতে হাসতে বলল, উলে উলে আমার বোনটা ভয় পেয়েছে রে, আমি তো মজা করছিলাম। আচার একদম সেই হয়েছে, এক কথায় জাস্ট ফাটাফাটি। উফ, সেই স্বাদ, এত স্বাদ কে? বড় বোনের কথা শুনে অনু গোমরা মুখে বলল, এটা কিন্তু একদম ঠিক করলে না আপু, যাও তোমার সাথে কথা নেই। ওকে কথা বলতে হবে না, জাস্ট এমন মজাদার খাবার বানিয়ে খাওয়ালেই চলবে। বলে সে হাসতে হাসতে সেখান থেকে চলে গেল। অনু একটু পর হেসে দিয়ে রান্নায় মনোযোগ দিল। অরি আচার খেতে খেতে ড্রয়িং রুমে আসতেই চমকে উঠল। তার ঠিক সামনেই লিওয়ান, রিক্কি, অ্যারিন, লিজা বসে আছে। লিজাকে দেখে অরি ধীর কণ্ঠে বলল, ব্যথা কমেছে লিজা? লিজা মাথা নাড়িয়ে বলল, হ্যাঁ, কমে গেছে আপু। আচার খাবে? তোমার অনু আপু বানিয়েছে।
লিজার চোখ দুটো চিকচিক করে উঠল। সে দ্রুত মাথা নাড়িয়ে হ্যাঁ বুঝালো। সেটা দেখে অরি হেসে বলল, একটু ওয়েট করো, আমি নিয়ে আসছি। কথাটা বলে পিছনে ঘুরতেই মাথাটা ঘুরে উঠল অরির। সে চট করে সোফা চেপে ধরে নিজেকে পড়ে যাওয়া থেকে বাঁচিয়ে নিল। লিওয়ান দ্রুত এগিয়ে এসে অরিকে ধরে সোফায় বসিয়ে দিয়ে জিজ্ঞাসা করলো। আরে ওকে? অরি মাথাটা চেপে ধরে আছে, এখনো ঘুরছে, চোখেও ঝাপসা ঝাপসা দেখছে। রিক্কি পানি নিয়ে এসে অরির হাতে দিয়ে বিচলিত কণ্ঠে বলল, ভাবিজান, আপনি ঠিক আছেন? লিওয়ান অরিকে পানি খাইয়ে দিতেই অরি সমস্ত পানি বের করে লিওয়ানের মুখের উপর ফেললো। এটা দেখে লিজা শব্দ করে হেসে উঠল। অরি ভড়কে গেল। সে ইচ্ছে করে এমনটা করতে চায়নি। পানি পেটের মধ্যে না যেতে চাইলে সেখানে তার দোষটা কোথায়? লিওয়ান অরির দিকে শান্ত চোখে তাকিয়ে থেকে রুমাল বের করে চেহারা মুছে নিল। অরির জায়গায় অন্য কেউ হলে এতক্ষণে মাথায় তুলে আছাড় মেরে দিত। এমনিতেই আছে রাগের মাথায়। তার টেডি বিয়ারকে একটু বেশি হার্ট করে ফেলেছে, তাই সে নিজেকে সামলে নিয়ে ধীর কণ্ঠে বলল। তুই ঠিক আছিস? অরি ফট করে বলে উঠল, না, মরে গেছি। লিওয়ানের চোয়াল শক্ত হতেই তাকে টেনে নিয়ে গেল রিক্কি। অরি কিছুক্ষণ চুপ করে বসে থেকে ধীরে সুস্থে উঠতে গেলে লিওয়ান চেঁচিয়ে বলে উঠল, উঠছিস কেন? চুপচাপ বসে থাক, দেখছিস না শরীর খারাপ করছে? অরি চট করে লিওয়ানের দিকে তাকিয়ে দাঁতে দাঁত চেপে বলল। আপনার কথা শুনতে বাধ্য নই আমি। বলেই সে কিচেনে চলে গেল। আর লিওয়ান রাগে দাঁত কিরমির করে বসে থাকলো। অরি কিচেনে এসে অনুর হাত দিয়ে সবার জন্য আচার পাঠিয়ে দিল। ড্রয়িং রুমে এসে লিওয়ানকে দেখা মাত্রই মেজাজ বিগড়ে গেল অনুর। কোনো মতে নিজের রাগ নিয়ন্ত্রণ করে ট্রে নিয়ে এগিয়ে গিয়ে টেবিলের উপর রেখে একটা বাটি লিজাকে তুলে দিয়ে সেখান থেকে চলে এলো। তার যাওয়ার দিকে তাকিয়ে থেকে রিক্কি ফোঁস করে নিঃশ্বাস ফেলে অ্যারিনের দিকে বাটিটা এগিয়ে দিল। লিওয়ানকে দিতে চাইলে সে মানা করে দিল। তার দৃষ্টি তো কিচেনের দিকে নিবদ্ধ হয়ে আছে, এদিকে তার মনোযোগ নেই। অরি কিচেনে বসে থেকে খাবার খেয়ে নিল। সে আর বাহিরে যায়নি। আসলে তার যেতে ইচ্ছা করছে না, ওই লোকটার মুখটাও দেখতে ইচ্ছে করছে না। অনু এটো প্লেট ধুয়ে রেখে এসে বোনের পাশে দাঁড়িয়ে বলল, চলো রুমে যাব, কেউ নেই বাহিরে, হয়তো চলে গিয়েছে আপু। অরি স্বস্তির নিঃশ্বাস ফেলে আস্তে করে উঠে দাঁড়িয়ে বাহিরে বের হয়ে এলো। এসে দেখলো কেউই নেই ড্রয়িং রুমে। এটা দেখে সে নিজের জন্যে বরাদ্দ করা রুমে চলে গেল। আর অনু নিজেদের রুমে গেল ফ্রেশ হতে। রান্না করার ফলে মেয়েটা ঘেমে গেছে। অরি রুমে এসে ভেতর থেকে দরজাটা বন্ধ করে দিল। আর তার একটুও ওই লোকটাকে বিশ্বাস নেই। সুযোগ পেলে দেখা যাবে তার রুমে চলে এসেছে। এসব ভেবে পেছনে ঘুরতেই ভয় পেয়ে পিছিয়ে গেল। সে যেটার ভয় পেয়েছিল সেটাই হয়েছে। অরি শুকনো ঢোক গিলে চট করে পিছনে ঘুরে উঁচু হয়ে দরজা খুলতে যাবে, ঠিক তখনই লিওয়ান দ্রুত এগিয়ে এসে তাকে টেনে নিজের কাছে নিয়ে সে হিসিয়ে পড়ল। এখন কোথায় পালাবি মিসেস সরিয়ান চৌধুরী? আমি আপনার প্রস্তাবে রাজি আছি, তবে আমার একটা শর্ত রয়েছে। ফোনের অপর প্রান্ত থেকে কিছু একটা বলতেই অনু ধীর কণ্ঠে বলল, যা করতে হবে আজ রাতে। আমার হাতে বেশি সময় নেই, বাট যেটা করতে চাচ্ছেন ওটাই যেন কারো ক্ষতি না হয়, না হলে আই কিল ইউ, মাইন্ড ইট। বলেই অনু কল কেটে দিয়ে ফোন থেকে দুটো নাম্বার মুছে ফেলে দিল। পেছনে ঘুরতেই কিছুটা ঘাবড়ে গেল। রিক্কি তার দিকে তীক্ষ্ণ নজরে তাকিয়ে আছে। অনু ফোনটা পেছনে ফুলের টবের মধ্যে ফেলে দিল। রিক্কি এগিয়ে এসে ভ্রু কুঁচকে জানতে চাইল, কাকে মারবে তুমি? অনু অবলম্বনে বলে উঠল, আপনাকে। রিক্কি শব্দ করে হেসে উঠল। কাছে এসে শাড়ির আঁচল ভেদ করে কোমর চেপে ধরে নিজের সাথে ঘনিষ্ঠ করে নিল। উন্মুক্ত গলার ভাঁজে মুখ ডুবিয়ে দিয়ে ফিসফিসিয়ে বলল, বউয়ের হাতে মরতেও রাজি আছে এই লর্ড রোডিরিক। অনু কিছু না বলে চুপচাপ দাঁড়িয়ে থাকলো এবং ভাবতে লাগলো এক ভয়াবহ প্ল্যান। সরি। লিওয়ানের কথা শুনেও না শোনার ভান করলো অরি। সেটা দেখে তার গালে আবারও চুমু দিয়ে বিড়বিড় করে বলল, আই এম রিয়েলি রিয়েলি সরি টেডি বিয়ার। তখন রাগের মাথায় তোকে বিনা কারণে হাট করে ফেলেছিলাম। আপনার সরি আমি নিলাম না, এখন এইখান থেকে যান। যাব না। কি করবি তুই? অরি বিরক্তে অন্যদিকে চেয়ে থাকলো। এই লোকটা তখন থেকে তার দুগালে ঠোঁটের কোণে চুমু খেয়ে যাচ্ছে আর সরি বলে যাচ্ছে। প্রায় 100টার বেশি চুমু খেয়েছে। এতক্ষণ দাঁড়িয়ে থাকতে থাকতে তার পা দুটো ব্যথা হয়ে গেল। নড়াচড়াও করতে পারছে না। তাকে সাপের মতো পেঁচিয়ে ধরে রেখেছে। ঠিকমতো নিঃশ্বাসটা ফেলার সুযোগ দিচ্ছে না। অরি এবার ক্লান্ত মুখে বলল, ছাড়ুন আমায়, দাঁড়িয়ে থাকতে ভালো লাগছে না। বাক্যগুলো তার মুখ থেকে বের হওয়ার সঙ্গে সঙ্গে লিওয়ান তাকে পাজা কোলে তুলে নিল। এতে অরি ঘাবড়ে গেল। লিওয়ান তাকে বিছানায় শুইয়ে দিয়ে লাইট অফ করতেই অরি উঠে চেঁচিয়ে বলে উঠল, একদম আমার কাছে আসবেন না, আমার শরীরটা ভালো নেই। লিওয়ান এসে তার পেটে মুখ ডুবিয়ে দিয়ে শুয়ে পড়ল এবং ধীর কণ্ঠে বলল, ভয় পাস না, আমি কিছু করব না। অরি যেন হাঁপ ছেড়ে বাঁচল। সে একটুর জন্য অনেক ভয় পেয়ে গিয়েছিল। সে চায় না তার হবু সন্তানের কোনো ক্ষতি হোক।
সে তো একটু হলেও ভেবেছিল লিওয়ানকে বলবে, কিন্তু দুপুরের ঘটনার পর আবারও তার মনটা ভেঙে গেছে। সে রীতিমতো দ্বিধায় ভুগছে। অরি চোখ দুটো বন্ধ করে বিছানার হেডবোর্ডে মাথাটা এলিয়ে দিল, তখন শুনতে পেল। তুই কেন আমাকে সবসময় ভুল বুঝছিস? লিওয়ানের কথা শুনে অরি কিছুই বলল না। কিছুক্ষণ সময় অতিবাহিত হয়ে যাওয়ার পর লিওয়ানি নিজে থেকে বলতে শুরু করলো। দেশে থাকাকালীন ওই দিন তুই যেমনটা দেখে ভেবেছিস ওটা সঠিক ছিল না। তোর বোনের সাথে খারাপ কিছু করার আমার একটু ইচ্ছা নেই। বরং ওই দিন তো আমার তোর ওই বিচ্ছু বোনকে বাঁচিয়েছিলাম। হাসপাতাল থেকে ওই রাস্তা দিয়ে ফিরছিলাম, তখন দেখতে পাই কিছু বখাটে ছেলেপেলে একটি মেয়েকে বেহুশ করে জঙ্গলের দিকে টেনে নিয়ে যাচ্ছি। প্রথমে বুঝতে পারিনি ওটা তোর বোন, কিন্তু পরে নেমে কাছে গিয়ে দেখি ওটাই অনু। তারপর আর কি, আমার সঙ্গে যে ছিল ওই ব্যক্তি ছেলেগুলোকে মেরে একেবারে হাতমারা করে দিয়েছিল। যে ছেলেটা তোর বোনকে স্পর্শ করার চেষ্টা করেছিল ওই ছেলেটার হাতটা ভেঙে দিয়েছে। পরিস্থিতিটা একদমই খারাপ হয়ে গেছিল। ওকে গার্ডরা কোনো মতে দূরে টেনে নিয়ে শান্ত করে, আর ছেলেগুলোকে আমি হসপিটাল পাঠিয়ে দিই। তোর বোনের ড্রেস আমি ছেড়ে নিই, উল্টো ওকে প্রোটেক্ট করার চেষ্টা করেছিলাম। বাসটার ওই কাজ করেছিল, সে বর্তমানে কোমায় রয়েছে। আদৌ কখনো জ্ঞান ফিরবে কিনা সন্দেহ আছে। সব ঝামেলা মিটিয়ে তোর বোনকে নিয়ে হাসপাতালে যাওয়ার উদ্দেশ্যে গাড়িতে তুলছিলাম, কিন্তু তুই ওই সময় এসে অর্ধেক ঘটনা দেখে আবার আমাকে ভুল বুঝছিস। তারপর আমাকে থাপ্পড় মেরে যা নয় তাই বলে বিচ্ছুটাকে নিয়ে গেছিস। ওই দিন এতটাই রেগেছিলাম যে ইচ্ছা করছিল তোকে সহ তোর এই বোনকে রাস্তার পাশে খাদে ফেলে দিই। তারপর দুই ভাই বোন মিলে হাসপাতালে বেডে শুয়ে আড্ডা দিস। লিওয়ানের কথা শুনে অরি কিছুটা অবাক হয়ে গেল। সে তো ধরেই নিয়েছিল ওই দিন লিওয়ানি সবটা ইচ্ছে করে করেছে, তাই তো রাগের মাথায় মেরে গালিগালাজ করেছিল। তার ভাবনার বাহিরে ছিল যে এই লোকটা কোনো ভালো কাজও করতে পারে, তাও আবার তাদের বেলায়। অরির ভাবনার মাঝে লিওয়ান আবারও বলে উঠল। শুধু ওই দিন না, তুই তার আগেও ক্লাবে আমাকে ভুল বুঝছিলি। ওই লোকগুলো আমার ছিল না, আর না ওই দিন তোর ক্ষতি করার কোনো মনোভাব ছিল আমার। আমি তো দেখতেছিলাম তুই ছোটবেলার মতো সাহসী আছিস কিনা, ওই জন্যই তোকে সাহায্য করিনি। বাট তুই যদি তখন সুন্দর করে আমার কাছে হেল্প চাইতি তাহলে আমি অবশ্যই তোকে হেল্পটা করতাম, কিন্তু তুই সেটা না করে উল্টো আমার ওপর রাগ ঝেড়েছিস। আমি ভেবেছিলাম তুই ওই লোকগুলোকে ইচ্ছা মতো খেলাবি, কিন্তু শালি তুই আমাকে ভুল প্রমাণ করে দিয়ে জ্ঞান হারিয়ে ফেলেছিস। ওই দিন যদি আমি না থাকতাম তাহলে তোর কি হতো একেবারে জন্য ভেবে দেখছিস? লিওয়ানের কথা শুনে অরি আকাশ থেকে পড়ল। সে চোখ দুটো বড় বড় করে বিস্ময়ে জিজ্ঞাসা করল। তার মানে ওই দিন আপনিই বাঁচিয়েছিলেন আমায়? লিওয়ান ছোট্ট করে জবাব দিল। হুম। অরির কিছু একটা মনে হতে সে চট করে বলে উঠল। আপনি কি আমার শাড়ি চেঞ্জ করে দিয়েছিলেন? কি মনে হয়? অরির শান্ত মেজাজ মুহূর্তের মাঝে বিগড়ে গেল। তার মানে এই লোকটা ওই দিনই প্রথম তাকে ছুঁয়ে দিল। এটা ভাবলেও তার গা গুলিয়ে উঠল। সে দাঁতে দাঁত চেপে বলল। আপনি যদি একটা কাজ ভালো করেন আর বাকি ৯৯টা কাজই খারাপ করেন আপনি, সো আপনাকে ক্ষমা করার কোনো প্রশ্নই ওঠে না। লিওয়ান চট করে মাথা তুলে চোখে চোখ রেখে বলল। তোর ক্ষমতা আমার লাগবে না, জাস্ট এইগুলো বলার ইচ্ছা হয়েছে তাই বললাম। আর হ্যাঁ, তোকে আমি বিয়ের পরেই ছুঁয়েছি, সেটা হোক জোর করে, তবু হালালভাবেই তোকে নিজের করে নিয়েছি। ওই দিন আমি তোর ড্রেস চেঞ্জ করে দেইনি, একজন লেডি স্টাফ করে দিয়েছে। বিশ্বাস না হলে বাংলাদেশে গিয়ে ওই ক্লাবে যেয়ে জিজ্ঞাসা কর। ওকে দেশে যাওয়ার ব্যবস্থা করে দিন। অরির কথা শুনে লিওয়ান অদ্ভুত চোখে কিছুক্ষণ তাকিয়ে থাকলো। সে তো লাস্ট কথাটা এমনি এমনি বলেছে, তাই বলে সত্যিই যেতে চাইবে? এই হারামের মেয়ের মাথায় থেকে এখনো বাংলাদেশ নামক ভূত নামেনি। লিওয়ান দাঁত কিরমির করে বলে উঠল। তোর দেশে যাওয়ার গোষ্ঠী গেলে আমি। দীর্ঘশ্বাস ফেলে চোখ দুটো বন্ধ করে নিল এবং মনে মনে আওড়ায়। আপনি যদি একটু ভালো হতেন তাহলে হয়তো আপনার থেকে কিছু লুকানোর প্রয়োজন হতো না মিস্টার চৌধুরী। রাত হয়ে এসেছে। অনু দ্রুত পার্কিং লট থেকে বের হয়ে এলো। প্রাইভেট লিফটে উঠে নিজ অ্যাপার্টমেন্টে চলে গেল। কোথায় গিয়েছিলি অনু? কার্ড দিয়ে দরজা খুলে ভেতরে প্রবেশ করতে অরি ভ্রু কুচকে জিজ্ঞাসা করলো, কারণ অনু প্রায় ঘন্টাখানেক বাহিরে ছিল। লিওয়ানের মতো রিক্কি অনেক বন্দি করে রাখেনি, কিন্তু বাহিরে গেলে অবশ্যই গার্ডরাও সঙ্গে যায়। অনুর কাছে সবসময় একটা অ্যাপার্টমেন্টের কার্ড থাকে। অনু মাথায় পেঁচিয়ে রাখা ওড়নাটা খুলে কপালের ঘাম মুছে নিজেকে সামলে নিয়ে বলল। তুমি ঠিকমতো খেতে পারছো না, তাই কিছু ফাস্ট ফুড নিয়ে এলাম, সঙ্গে সুইটসও। অরির নজর গেল অনুর হাতে থাকা প্যাকেটগুলোর উপর। তবুও তার কেন জানি বিশ্বাস হতে চাইল না। সে আবারও জিজ্ঞাসা করলো। তুই কি আমার থেকে কিছু লুকানোর চেষ্টা করছিস?
অনু হাসার চেষ্টা করে এগিয়ে এসে ডাইনিং টেবিলের উপর প্যাকেটগুলো রেখে বলল, আমি কেন তোমার থেকে কিছু লুকাতে যাব আপু? তুমি কি আমাকে অবিশ্বাস করছো? অরি চমকে উঠল। সে দ্রুত বলে উঠল, এবার না না, আমি তোকে কেন অবিশ্বাস করতে যাব? যেটা মনে হলো সেটাই বললাম। যাই হোক, দেখি কি কি এনেছিস। অরি এগিয়ে এসে চেয়ারে বসতেই অনু বলল, তোমার যেটা ভালো লাগে সেটা খাও, আমি ফ্রেশ হয়ে আসছি আপু। বলেই সে ওখান থেকে চলে গেল। তার যাওয়ার পথে অরি ভ্রু কুঁচকে তাকিয়ে থাকলো। তার কেন জানি মনে হচ্ছে এই মেয়ের মাথায় নিশ্চয়ই কিছু একটা চলছে। অরি সব ভাবনা এক জায়গায় রেখে প্যাকেটগুলোর একটা একটা করে খুলে ফেললো। চিকেন নাগেটস, হট উইং, স্যান্ডউইচ, র্যাপস, ক্রসো, মাফিন, কেক, ডোনাট ও মিল্কশেক নিয়ে এসেছে অনু। অরি কিছুটা খেয়ে লিজার জন্য প্লেটে সাজিয়ে নিল এবং একটা মিল্কশেকের পট নিয়ে অনুকে বলে অ্যাপার্টমেন্ট থেকে বের হয়ে গেল। লিওয়ান তাকে এখান থেকে নিয়ে যেতে চেয়েছিল, কিন্তু সে যায়নি। আজ রাতটা বোনের কাছে থাকবে। লিফট দিয়ে পেন্ট হাউসে পৌঁছে দরজায় কলিং বেল চাপলো। কয়েক মিনিট পর দরজা খুলে দিল অ্যারিন। অরি ভিতরে প্রবেশ করে জানতে চাইল। আপু, লিজা কি ঘুমিয়ে গেছে? অ্যারিন দরজা বন্ধ করে ধীর কণ্ঠে বলল। না, ও ভাইয়ার কাছে রয়েছে। অরি কিছু একটা ভেবে হাতের প্লেট ও পট এগিয়ে দিয়ে বলল, এগুলো লিজাকে দিয়ে না আপু। কেন? তুমি যাবে না? অরি মাথা দুদিকে নাড়িয়ে না বুঝালো। অ্যারিন আর কিছু না বলে খাবারগুলো নিয়ে রুমের দিকে যেতে লাগলো। আর অরি দরজা খুলে বাহিরে চলে এলো। সে ধীরে ধীরে হেঁটে লিফটের দিকে এগিয়ে যেতে শুরু করলো। ঠিক তখনই খেয়াল করলো রিক্কি লিফট থেকে বের হয়ে পাগলের মতো দৌড়ে আসছে। এটা দেখে অরির পা আপনি আপনি থেমে গেল। সে কৌতূহলী হয়ে জানতে চাইল, কি হয়েছে ভাইয়া, এইভাবে দৌড়াচ্ছেন কেন আপনি? সব ঠিক আছে তো? অনু ঠিক আছে? রিক্কি না থেমে দৌড়ে পেন্ট হাউসের ভিতর ঢুকে গেল। এটা দেখে অরি থমথমে খেয়ে গেল। সে রিক্কির চেহারা দেখে কিছু একটা আন্দাজ করে নিয়েছে, কিছু তো সিরিয়াস হয়েছে। সে আর না গিয়ে ওখানে দাঁড়িয়ে থাকলো। কিছুক্ষণ পর লিওয়ান আর রিক্কি ছুটে বের হয়ে এলো। এদের দুজন কিভাবে আসতে দেখে অরি ভড়কে গেল। সে আবারও জিজ্ঞাসা করে কি হয়েছে, কিন্তু কেউ কিছু না বলে উল্টো লিওয়ান তাকে নিয়ে লিফটের ভেতর প্রবেশ করলো। অরি বিরক্তিকর কণ্ঠে রিক্কির দিকে তাকিয়ে বলল। সমস্যা কি আপনাদের? কি হয়েছে বলছেন না কেন? ততক্ষণে লিফট থেমে গেছে। অরিকে ঠেলে বের করে দিয়ে লিওয়ান গম্ভীর কণ্ঠে বলল, তোর বোনের কাছে গিয়ে থাক, আমাদের ফিরতে অনেক দেরি হবে। অফিসের গোডাউনে ভয়াবহ আগুন লেগেছে, আমরা ওখানেই যাচ্ছি। অরি চমকে উঠে কিছু বলতে যাবে, তার আগে লিফটের দরজা বন্ধ হয়ে গেল। অরি চুপচাপ রিক্কির অ্যাপার্টমেন্টের দিকে এগিয়ে যেতে যেতে ভাবছে হঠাৎ করে কিভাবে আগুন লাগলো। লিওয়ান তো যথেষ্ট বিচক্ষণ মানুষ, সে নিশ্চয়ই অফিসে করা সিকিউরিটি ও নিরাপত্তার ব্যবস্থা করে রেখেছে। তাহলে এটা ঘটলো কিভাবে? নাকি কেউ ইচ্ছে করে এমনটা করলো? করতেই পারে, কারণ ওই লোকটার শত্রুত্ব অভাব নেই। এজন্যই সবসময় গার্ড নিয়ে ঘুরে। উফ, সে এত কেন ভাবছে? ওই লোকটার ক্ষতি হোক বা না হোক তাতে তার কি আজীব। অরি সব চিন্তা ভাবনা ঝেড়ে ফেলে অ্যাপার্টমেন্টে ঢুকলো। অনু রুমের কাছে যেতে টের পেল অনু কারোর সাথে ফিসফিস করে কি যেন কথা বলছে। সে দরজা খুলে ভেতরে যেতেই দেখলো অনু তাকে দেখে চমকে উঠল। এটা দেখে অরির মনে কেমন জানি সন্দেহ জাগলো। আজ দুপুর থেকেই লক্ষ্য করছে অনু কেমন জানি অদ্ভুত বিহেভ করছে। একটু সুযোগ পেলেই ফোন ঘাটছে আর চিন্তিত হয়ে পায়চারি করছে। এসব কিছুই অরির চোখে পড়েছে, কিন্তু সে অতটা গুরুত্ব দেয়নি। এখন বুঝতে পারছে তার ছোট বোন নিশ্চয়ই কিছু একটা ঘটানোর চেষ্টা করছে। এদিকে অরিকে ভাবনায় মত্ত থাকতে দেখে অনু কল কেটে দিয়ে এক প্রকার দৌড়ে ওয়াশরুমের ভেতর ঢুকে দরজা বন্ধ করে দিল। এটা দেখে অরি ছুটে এসে রাগে চেঁচিয়ে বলে উঠল, তুই যেটা করছিস সেটা একদমই ভালো কাজ করছিস না অনু। এর ফল কিন্তু ভয়াবহ হবে। দরজা খোল বলছি। রিক্কি ও লিওয়ান কার নিয়ে বের হয়েছে অফিসের উদ্দেশ্যে। এই গোডাউনে কিছুটা দূরে হওয়ায় অফিসে আগুন পৌঁছাতে পারেনি, কিন্তু যথাসময়ে আগুন নিভানো না গেলে দুর্ঘটনা ঘটতে 1 সেকেন্ডও লাগবে না। লিওয়ান হাই স্পিডে ড্রাইভ করছে আর রাগে ফুঁসছে। সে খবর পেয়েছে এটা কেউ একজন ইচ্ছে করে করেছে। এটা জানার পর থেকেই মাথায় আগুন জ্বলে উঠেছে। তার পাশের সিটে রিক্কি বসে থেকে ফোনে চিল্লিয়ে চিল্লিয়ে কথা বলছে, তাড়াতাড়ি আগুন নিভাতে বলছে। হঠাৎ করে সামনে পুলিশের গাড়ি দেখে লিওয়ান দ্রুত ব্রেক কষলো, যার ফলে দুজনেই সামনের দিকে কিছুটা হেলে পড়লো। সিট বেল্ট বাঁধা থাকার ফলে কোনো ক্ষতি হলো না, কিন্তু হুট করে এত পুলিশদের দেখে লিওয়ানের ভ্রু কুঁচকে গেল। সে কিছু একটা ভেবে চট করে রিক্কির দিকে তাকিয়ে বলল, পেছনের সিটে গিয়ে ডিক্কি খুলে দ্রুত পালিয়ে যা, আমি এদিকে ম্যানেজ করছি। মনে হচ্ছে এখানে কোনো রকম ঘাপলা রয়েছে, তুই বের হয়ে চলে যা, কুইক। ওরা এদিকে আসছে। লিওয়ানের কথা শুনে রিক্কি চমকে উঠে বলল, নো ওয়ে, আমি তোকে একা রেখে যাব না। তোকে কতবার বললাম সাথে করে গার্ড নে, কিন্তু তুই এতটাই তাড়াই ছিলিস যে আমার কথাটাও শুনিসনি। এখন ঠেলা বস শালা। লিওয়ান রেগে গিয়ে ভয়ঙ্কর একটা গালি দিয়ে বলে উঠল, বের হবে নাকি পাশে একটা লাথি মেরে ফেলে দিব?
তবুও রিকি এক চুলো নড়ল না। লিওয়ান সিটে মাথা এলিয়ে দিয়ে জোরে জোরে নিঃশ্বাস ফেলছে, অতঃপর শান্ত গলায় বলল, এখন যদি আমরা দুজনে বিপদে পড়ে যাই তাহলে অফিস বাড়ি কি সামলাবে বলতো? তাই বলছি তুই পালিয়ে যা, আমি সব কিছু ম্যানেজ করে ফেলবো। রিকি এবার লিওয়ানের কথা শুনল। সে চট করে পেছনে সিটে গিয়ে ডিক্কি খুলে বের হয়ে গেল, কিন্তু চলে গেল না। পাশের জঙ্গলের ভেতর ঢুকে একটা গাছের আড়ালে লুকিয়ে থেকে দেখতে লাগলো এখানে আদৌ কি ঘটে, আর এত পুলিশরাও কেন এখানে। পুলিশরা এগিয়ে এসে কাছে ঠকঠক আওয়াজ করতে লিওয়ান কাছ নামিয়ে দিল। তাকে বের হতে বললে সে চুপচাপ বের হয়ে গেল। ইন্সপেক্টর এগিয়ে এসে ইংরেজিতে বলল, আমাদের কাছে খবর রয়েছে আপনি একজন ড্রাগ সাপ্লায়ার। লিওয়ান গম্ভীর কণ্ঠে বলল, আপনাদেরকে ভুল খবর দিয়েছে, আমি একজন বেস্ট সার্জন, বিজনেসম্যান। ও রিয়েলি? তাহলে এখনই প্রমাণ হয়ে যাক কে সত্যি বলছে আর কে মিথ্যা। ইন্সপেক্টর বাঁকা হেসে একজনকে ইশারা করে গাড়ি চেক করতে বলল। লিওয়ান কপাল কুঁচকে এদের হাবভাব দেখছে। তার কেন জানি মন বলছে আজ কিছু তো একটা খারাপ হতে চলেছে, কিন্তু কি সেটা। রাত প্রায় 12টা বাজে। অরি সোফায় শুয়েছিল, ঠিক তখনই অনু হুডি জিন্স নিয়ে এসে পড়ল। আপু জলদি এগুলো পরে রেডি হয়ে নাও। অরি শোয়া থেকে উঠে জিজ্ঞাসা করলো, অরি কেন, কোথাও যাচ্ছি নাকি? ওফ, এত কথা বলো না তো, তাড়াতাড়ি এগুলো পরে আসো। পার্কের পাশে বাবা অপেক্ষা করছে আমাদের জন্য। চমকে উঠল বোনের কথা শুনে। সে সঙ্গে চোখ দুটো জল জল করে উঠল। সে অবাক কণ্ঠে বলল, পাপা এসেছে? কিন্তু এখানে পাপা কিভাবে এলো? ওনার না আরো পরে আসার কথা ছিল? সব বলবো আপু, কিন্তু এখন এটা সঠিক সময় নয়। তুমি প্লিজ জামা কাপড় চেঞ্জ করে আসো, আমাদের হাতে সময় নেই। অরি আর কিছু না বলে রুমে গিয়ে দ্রুত রেডি হয়ে নিল। অনুর পরনেও কালো জিন্স ও কালো হুডি। অনু দ্রুত পায়ে রিক্কির রুমে গিয়ে আলমারি থেকে দুটো পিস্তল নিয়ে পেছনে কোমরে গুজে নিয়ে বের হলো। অরিকে বের হতে দেখে হাত চেপে ধরে এক প্রকার দৌড়ে অ্যাপার্টমেন্ট থেকে বেরিয়ে গেল। আজ কিন্তু অনেক বড় রিস্ক নিয়ে ফেলেছি সোনু। এইসব যদি ওই শয়তানটা জানতে পারে তাহলে সর্বনাশ হয়ে যাবে। আর তুই না জেনে শুনে একটা অপরিচিত লোকের সাথে কিভাবে হাত মেলাতে পারলি? মানছি ওই লোকটা রিকি ভাইয়াদের শত্রু, তাই বলে একটা অফিসের গোডাউনে আগুন লাগিয়ে দিবি? ওখানে যদি লোকজন থাকতো তাহলে কি হতো একবার ভেবে দেখেছিস? প্রাইভেট লিফটের ভিতরে দাঁড়িয়ে থেকে এক নাগাড়ে কথাগুলো বলল অরি। তার তো ভয়ে হাত পা কাঁপছে। ওই লোকটা যদি একবার জানতে পারে এর পিছনে অনুরও হাত রয়েছে, তাহলে যে কি করবে সেটা ভাবতেও বুকটা ধক করে উঠছে। অনু কিছু না বলে ব্যাগ থেকে নকল কার্ড বের করলো। এটা গেটে দেখিয়ে আপাতত বের হয়ে যাবে। একবার এই দেশ ছেড়ে অন্য দেশে চলে যেতে পারলেই কাজ হয়ে যাবে। এরই মধ্যে তারা গ্রাউন্ড ফ্লোরে এসে পড়েছে। লিফট থেকে বের হওয়ার সময় দুই বোন মুখে মাস্ক পরে নিল। তারা খুব সাবধানে লিওয়ানের গার্ড দিয়ে চোখ ফাঁকি দিয়ে বের হয়ে যায়। পার্কিং প্লেসে এসে একটা কারের সামনে দাঁড়িয়ে অনু ব্যাগে চাবি খুঁজতে লাগলো। পুরো ব্যাগ, হুডির পকেট, জিন্সের পকেট খুঁজেও যখন পেল না, তখন মাথার চুল খামচে ধরে দাঁতে দাঁত চেপে বলল, হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।